আরণ্য বলো, কেটুর পুরো নাম কি? কেটুর পুরো নাম কি? না, বডি নস্টিন এর আরেক নাম কেটু। আর পুরো নাম কি? কেটু কেন বলবো? কেটু কেন বলবো? ওইটা আমি বলে দিয়েছিলাম গতদিন, লিখেও দিয়েছিলাম, কিং অফ কারাকোরাম। বুঝতে পেরেছো? কিং অফ কারাকোরাম কেটু। আচ্ছা, বলো তো, অঙ্কুর বলো, হিমালয়ের কত অংশ ভারতের মধ্যে আছে? হিমালয়ের কত অংশ ভারতের মধ্যে আছে? হ্যাঁ স্যার, আবার বলুন, শুনতে পেলাম না। হিমালয়ের কত ভাগ ভারতের মধ্যে আছে? না স্যার, এটা বলে দিন স্যার, এটা পারছি না। ঠিক আছে, আরণ্য বলো। হ্যাঁ, 1/3 ভাগ টোটাল। প্রশান্ত 1/3 জানি না। 2/3 ভারতে আছে, 1/3 নেপালে আছে। তাহলে ভুলিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, নেপালের হিমালয়টা কোন হিমালয়ের মধ্যে পড়ে? যদি আমি দৈর্ঘ্য বরাবর ভাগ করি, নেপাল হিমালয়টা কোন হিমালয়ের মধ্যে পড়ে? যদি আমি পূর্ব পশ্চিমে ভাগ করি বা দৈর্ঘ্য বরাবর ভাগ করি, কোন হিমালয়? পূর্ব পশ্চিমে ভাগ করলে তো তিনটে অংশ হচ্ছে, পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়। তাহলে নেপাল তো মধ্য হিমালয়ের মধ্যে পড়ছে, ওই জন্য নেপাল নিয়ে আমাদের সিলেবাসে বিশেষ হয় না। আচ্ছা, হিমালয়ে সর্বোচ্চ শৃঙ্গগুলো, সেটা মনে হয় তোমাদের পড়া হয়নি, আমার পরীক্ষায় এই কোশ্চেনটা ছিল। ঠিক আছে, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গগুলো কোন হিমালয়ের মধ্যে পড়ে? মানে হিমালয়কে তো উত্তর দক্ষিণে 4 ভাগে ভাগ করা হয়েছে, তোমাদের তো এটা লিখিয়েছি মনে হচ্ছে, যে ওই শিবালিক হিমালয়, তাই না? তারপর হচ্ছে হিমাচল হিমালয়, হিমাদ্রি হিমালয় আর ট্রান্সভার্টেদি হিমালয়। ওই হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গগুলো হিমাদ্রি হিমালয়ের মধ্যে পড়ে, বুঝলে? আমার কোয়ার্টারলি एग्जाम হচ্ছে, হ্যাঁ, এনটিপিসি কোয়ার্টারলি एग्जाम এই মাসে শেষ। তোমার পরীক্ষা শুরু হয়েছে 5 তারিখ থেকে, শেষ হচ্ছে 24 তারিখ। তো মানে যতবার एग्जाम হচ্ছে প্রতিবার সেট আলাদা? হ্যাঁ, প্রতিবারের সেট আলাদা। আর যারা যারা দিচ্ছে, মানে ধরুন আমি কত তারিখে দিই? আমার 9 তারিখে। 9 তারিখে যে আপনার পাশে যে কত ওদের প্রশ্ন একই, ওদের সেট আলাদা। শুধু ওই শিফটে, মানে একটা ডেটে 3টে করে শিফট হচ্ছে, ঠিক আছে? ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট। সেম কোশ্চেন না, ওই তিনটে আলাদা কোশ্চেন। একটা শিফট, ফার্স্ট শিফটে সবার কোশ্চেন একই, সেকেন্ড শিফটে তাদের সবার প্রশ্ন একই, থার্ড শিফটে তাদের সবার প্রশ্ন একই। বুঝা গেছে? একটা ডেটে 3টেই প্রশ্ন হচ্ছে, 3টে শিফটে 3টে প্রশ্ন, 3টে শিফটে 3টে প্রশ্ন। তাহলে ধরো 5 তারিখ থেকে 24 তারিখ 19 দিন, 19 দিনে ধরো পরীক্ষা হবে 15 দিন কি 14 দিন, 14 দিন এরকম। 19 দিনের 19 দিন পরীক্ষা হয় না, মাঝে এরকম যেমন দুটো ডেট ছুটি ছিল, এরকম করে আমি যদি 15 দিন ধরি, 15 দিনে 45, বা কম করে আরো যদি ধরি 40, তাহলে 40টা সেট। গ্রুপ ডি তে জানলে এরকম সেট 200 কাজে চলে যাবে, ঠিক আছে? এরকম 200 কাজে সেট। অতএব মানে যত, ওই জন্য পিছবে গ্রুপ ডি তে বিশেষ করে যত সময় পিছবে তত তত হার্ড হবে। এনটিপিসি এই বিষয়টা এতটা ছিল না, কিন্তু এই বছর মোটামুটি লেভেল পুরো চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, আচ্ছা, তোমাদের এটা লিখেছিলাম আমি গতদিন। আচ্ছা, হিমালয় সমভূমিতে লিখেছি, কারেওয়া, কাশ্মীর, উত্তরাখণ্ড, তাল, ঠিক আছে, আমার এটা মনে ছিল না, দুটো ডেট আসেনি তো, আমার পরীক্ষা ছিল। আচ্ছা, সিন্ধু, আচ্ছা, সমভূমিগুলো লিখিয়েছিলাম, শুধু ওই দুটো সিন্ধু আর গঙ্গা, সিন্ধু আর গঙ্গা। আচ্ছা, বলো, তাল কোন, তাল কি বলো? তাল কি বলো? ওই শিবালিক আর হিমাচল হিমালয়ের মাঝে যে উপত্যকাগুলো থাকে তাকে ওই তাল। না, তাল নয়, হুমায়ুন হিমালয়ের যে হিমবাসিষ্ট হ্রদগুলো, এই হ্রদগুলোকে বলা হয় তাল, ঠিক আছে? আচ্ছা, কারেওয়া মৃত্তিকা কোথায় দেখা যায়? কারেওয়া মৃত্তিকা কাশ্মীরে দেখা যায়, বুঝলে? আচ্ছা, কি বলে, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পড়নি একদম, কেন পড়ছো না কেন?
এগুলো তো এইটুকু পড়া না করলে কি হবে? আমি মেঘালয় মালভূমি তো শিলং হচ্ছে সিংহ, জানো এটা। ওই একবার রিডিং করে রেখে দিলে পড়া হবে না কমপ্লিট, বারবার করে ছোট ছোট করতে হবে। বলো নেপালিরা মাউন্ট এভারেস্টকে কি বলে? নেপালিরা চমুলং না, নেপালিরা যেটা বলে সহজ সাগর মাথা, বুঝলে? আর তিব্বতীরা বলে চমলুংমা। হ্যাঁ, চমলুংমা। আচ্ছা, গাঙ্গেয় সমভূমিটা হয়েছে, ঠিক আছে, মধ্যবঙ্গ মালভূমি উপদ্বীপীয় মালভূমিটা হয়েছে। আচ্ছা বলো তো মরুস্থলী কোন অংশটাকে বলা হয়? রাজস্থানের মরুস্থলী রাজস্থানের একদম পশ্চিমে, যেটা হামাদার পশ্চিমে, যেটা দুধু বালি মানে গাছ উদ্ভিদ ছাড়া জমিগুলো, ওইটা হচ্ছে মরুস্থলী। মরুস্থলী আর হামাদা, ঠিক আছে, যেটা হামাদাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বুঝলে? হামাদাটা হচ্ছে সবচেয়ে পশ্চিম প্রান্তে বালি ও শিলা গঠিত যে অঞ্চলটা, ওকে বলা হয় হামাদা। আচ্ছা, নিম্নবঙ্গের রাজস্থান, ঠিক আছে, উপদ্বীপীয় মালভূমিটা হয়েছিল, এই নাও। আচ্ছা দেখো, এটা নোটস যখন পেয়েছো এই অনুযায়ী একটু বলে দিই ভালো করে। হিমালয়ের উপকৃতিটা শুরু করেছি, তাহলে প্রথমে তুমিও আসনি কতদিন, যেদিন আমি পড়িয়েছিলাম। কেন এত অ্যাবসেন্ট হচ্ছ? তুমি প্রচুর অ্যাবসেন্ট। এইবার ঠিক আসলাম দিয়ে হয়েছিল, তারপর আমার বাড়ি দাদির সময় মারা গেছে। এই রে দুটো দাদি মারা গেছে কিছু আবার চলে গেছে তো তোমাদের উপর দিয়ে দাও। আচ্ছা যাই হোক, হ্যাঁ ঠিক আছে, ওইগুলো হলে কিছু করার নেই। হ্যাঁ কন্টিনিউ করবে, নইলে পিছিয়ে পড়বে। আচ্ছা এবার দেখো ভারতের এই যে ম্যাপটা আনবো, ভুলে গেছি ম্যাপটা কপি নিয়ে, ঠিক আছে স্যার এর মধ্যে ম্যাপ আছে সব। হ্যাঁ এর মধ্যে তো আছে, ঠিকই আছে, ভালো। আচ্ছা দেখো, তাহলে ভারতের প্রথমে এবারে যেটা পড়ানো হচ্ছে বা গতদিন পড়ানো শুরু হয়েছে, গতদিন থেকে দেখো ভারতের ভূপ্রকৃতি, ঠিক আছে। এই ভূপ্রকৃতির বা ভারতের ভৌগোলিক বৈচিত্র্যের দিক থেকে ভারতকে সাধারণত 5টি প্রধান ভাগে ভাগ করা হচ্ছে। এই যে 5টি প্রধান ভাগগুলো কি কি এইখানে দেখবে। এ কি বলে অঙ্কুর, আরণ্যক শোনা যাচ্ছে তো? প্রথম থেকে বলছি আবার, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ নোটটা ধরে একটু বলে দিচ্ছি, তারপর যেগুলো বাকি লেখানো থাকবে সেগুলো আমি লিখে দেবো। নোটটা দেখে ঠিক আছে স্যার। হ্যাঁ পড়িয়ে দিচ্ছি, সবাই একটু ডিটেইলসে নোটটা পড়বে। এদিকে শোনো, কথা বলো না, তোমরা কি করছো? কথা বলছো, মোবাইল দেখো, মোবাইল দেখে এবার এটা দেখো, নোটটা দেখো, নোটটা দেখো, নোটটা ভালো করে পড়বে। অনন্য কথা হচ্ছে দেখো, তাহলে ভারতকে 5টা ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হচ্ছে। একদম উত্তরে যেটা দেখো ম্যাপে আছে, কালো করে যে অংশটা দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে জেরক্স, যেহেতু ওটা কালো লাগছে, ব্রাউন হবে। তাহলে ওই অংশটা হচ্ছে তাহলে ভারতের হিমালয়ের পার্বত্য অঞ্চল। তাহলে ভারতের উত্তরে ভারতবর্ষকে হিমালয় তাহলে গাঢ় করে রেখেছে বলতে পারো, কারণ ওই হিমালয়ের জন্যই বৈদেশিক বিভিন্ন আক্রমণের থেকে আমরা বেঁচে যাই। আর ওই হিমালয় আমাদের সাইবেরিয়ার যে ঠান্ডা বাতাস থেকে আমাদের রক্ষা করে, ঠিক আছে। নইলে শীতকালে তো ভারতের প্রচন্ড, সাইবেরিয়া যদি ঠান্ডা হাওয়া ঢুকতো, শীতল হাওয়া, তাহলে ভারতে সারা বছরই প্রচন্ড ঠান্ডা থাকতো। তারপর হচ্ছে কি না, উত্তরের বিস্তৃত সমভূমি। তাহলে হিমালয় পার্বত্য অঞ্চলের নিচেই দেখো একটা কালো থেকে হালকা একটা কালো আছে, ওই অংশটা হচ্ছে উত্তরের বিস্তৃত সমভূমি। এই উত্তরের বিস্তৃত সমভূমিটা কোন কোন নদী বিদগ্ধ সমভূমি? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, এই 3টে প্রধান নদী বিদগ্ধ সমভূমি হচ্ছে এই উত্তরের তাহলে বিস্তৃত সমভূমি, বুঝলে? এরপরে হচ্ছে উপদ্বীপীয় মালভূমি। এই উপদ্বীপীয় মালভূমিটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় ভূপ্রাকৃতিক অংশ। এই যে একদম মধ্যখানে দেখো যে হালকা সাদা মতো করে যে অংশটা, দক্ষিণে তোমার এই সমুদ্রের উপকূলগুলো কালো অংশটা বাদ দিয়ে তার মধ্যখানে সমভূমি দক্ষিণে, আর রাজস্থান এই যে মরুভূমির মধ্যখানে যে অংশটা সাদা অংশটা দেখা যাচ্ছে হালকা, ঠিক আছে, ওটাই হচ্ছে তোমার উপদ্বীপীয় মালভূমি। এই অংশটাই হচ্ছে ভারতের সবচেয়ে বড় অংশ, ভূপ্রাকৃতিক অংশ। তারপরে হচ্ছে উচ্চভূমি ও পার্বত্য এলাকা। এবার উচ্চভূমি ও পার্বত্য এলাকাটা কোনটা দেখাচ্ছে? একদম পূর্ব দিকে চলে যাও, এই যে এই অংশগুলো, ঠিক আছে। হ্যাঁ এই যে পূর্বের
যে ভারতের উত্তর পূর্বের যে তাহলে উঁচু অংশগুলো বা পাহাড়ি অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোকে বলা হচ্ছে উচ্চভূমি ও পার্বত্য এলাকা। হ্যাঁ, এরপর হচ্ছে দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জগুলোর মধ্যে কোনটা পড়ছে? তাহলে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষা দ্বীপপুঞ্জ, এগুলো হচ্ছে দ্বীপপুঞ্জের মধ্যে পড়ছে, যেগুলো সমুদ্রের মধ্যখানে আছে। দেখো এইখানে হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এই ছোট ম্যাপ তো এখানে দেওয়া নেই, আমি তোমাদের মোবাইলে পাঠিয়ে দেবো। আর এই পারে হচ্ছে একটা দ্বীপপুঞ্জ আছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আছে পূর্ব দিকে বঙ্গোপসাগরে, আর লাক্ষা দ্বীপপুঞ্জ আছে। দাঁড়াও আমি ম্যাপটা একটু এই জিনিসটা একটু ভালো করে জায়গাগুলো বুঝে নেবে, তার প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে পড়ানো হবে। আচ্ছা, এর ম্যাথটা কোনে আমি ছোট জিনিস করে দিলাম। এই অংশটা হচ্ছে এই যে দেখলে উত্তরের পার্বত্য অঞ্চল প্রথমে বলে দিলাম। আচ্ছা, দ্বীপপুঞ্জগুলো যেটা বলছিলাম বলি, যে দেখা যাচ্ছে তো এই যে বঙ্গোপসাগর, এই অংশটা বঙ্গোপসাগরের যে দ্বীপগুলো আছে, এই যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এইটা হচ্ছে একটা দ্বীপপুঞ্জ যেটা হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত। আর এই দিকে থাকছে তাহলে লাক্ষা দ্বীপপুঞ্জ। ঠিক আছে, লাক্ষা, মিনিকয়, আমিনদিরি নিয়ে একসঙ্গে লাক্ষা দ্বীপপুঞ্জ, এই যে এই অংশটা, এটা হচ্ছে আরব সাগরে অবস্থিত। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আগ্নেয় দ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আগ্নেয় পদার্থ দিয়ে গঠিত, আর লাক্ষা দ্বীপপুঞ্জ হচ্ছে প্রবাল দ্বীপ। বুঝলে, প্রবাল জমে জমে যে দ্বীপটা গঠিত হয়েছে সেটা হচ্ছে এই লাক্ষা দ্বীপপুঞ্জ। বোঝা গেছে? এই হচ্ছে ভারতের 5টা ভূপ্রাকৃতিক অংশ। আবার কোথাও হচ্ছে ভারতকে আরো 7টা অঞ্চলে ভাগ করছে, যেমন এই উত্তর পূর্বের এটা তো এই পাহাড়ি অঞ্চলটা বললাম, আর এখানে হচ্ছে রাজস্থানের মরুভূমি অঞ্চল, এই অংশ এরকম করে ভারতকে কোথাও কোথাও। আর একটা হচ্ছে উপকূলের সমভূমি অঞ্চল, মানে এই যে সমুদ্রের যে উপকূল, উপকূল কার হয় বলো তো? সমুদ্রের। এই যে সমুদ্রের উপকূল অঞ্চল, যেটাকে আরেকটা ভাগে ভাগ করা হয়। বুঝা গেছে? তাহলে বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে ভাগ করা হয়। আচ্ছা, এবারে প্রথমে আসি যে হিমালয়ের তাহলে পার্বত্য অঞ্চল। নোটস গুলো দেখো একটু ভালো করে। আচ্ছা, এখানে দুটো নোট চলে এসেছে, ঠিক আছে, একটা মিনিট। দেখো হিমালয়ের পার্বত্য অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য আর হিমালয়ের পার্বত্য অঞ্চলের বিস্তার, এগুলো একটু ভালো করে ডিটেইলসে পড়বে। আমি লিখে দিয়েছিলাম গতদিন গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যারা আসলে তুলে নেবে, ওখানে অনেক কিছু লেখানো ছিল যে হিমালয়, আর এখানেও দেওয়া আছে, ম্যাক্সিমামটাই এখানে পেয়ে যাবে, অসুবিধা নেই। এবারে দেখো হিমালয় হচ্ছে ভারতের উত্তর সীমান্তে অবস্থিত। এই অংশগুলো পড়বে যে একটি সুবিশাল হিমালয় কি পর্বতমালা বলো তো? হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বতমালা। ঠিক আছে, এবার নবীন ভঙ্গিল পর্বতমালা। ভারতের তাহলে প্রাচীন ভূমি কি বলতো? ভারতের প্রাচীন ভূমি কোনটা? হ্যাঁ, আমি আগে পড়িয়েছি, ভারতের প্রাচীন ভূমি কোনটা? যাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ল্যান্ড, আরাবল্লী পর্বতমালা। ঠিক আছে, ওটা হচ্ছে ক্ষয়ভূত পর্বত। আচ্ছা, এবারে এই হিমালয় কোন গিরিক্রমের অন্তর্গত বলো তো? আমি গতদিন লিখিয়েছি এটা তোমাদের। হিমালয় কোন গিরিক্রমের অন্তর্গত? হিমালয় আলপাইন গিরিক্রমের অন্তর্গত। ঠিক আছে, যেগুলো হবে না সেগুলো আমি লিখিয়ে দেবো, ওটা লিখিয়েছি আমি মনে হচ্ছে, ওটা লেখানো হয়নি না? ঠিক আছে, আমি লিখে দেবো, এইটা আগে পড়ে নাও। এবার কি হচ্ছে না, এটা হচ্ছে ভূপৃষ্ঠের সবচেয়ে নবীন ও সক্রিয় পর্বতশ্রেণী হিসেবে পরিচিত। সক্রিয় কেন বলছে না? হিমালয়ের গঠন এখনো চলছে। বুঝতে পেরেছো? হিমালয়ের গঠন কাজ এখনো চলছে। এবারে হিমালয়ের যে উচ্চতা আমরা যেটা জানি যে 8848, অনেক দেশেতে উচ্চতাকে 8850 হিসেবে স্বীকৃতি দেওয়া হয়ে গেছে। আমাদের মানে ভারতেও কোথাও কোথাও কিছু বইতে দিয়ে দিয়েছিল 8850, কিন্তু ওটা ভারত এখনো স্বীকৃতি দেয়নি, ওগুলো আবার ক্যান্সেল করা হয়েছে। এখন মোটামুটি 8800, মানে বিভিন্ন দেশের স্বীকৃতি দেওয়ার ব্যাপার থাকে। বুঝলে, ধরো নেপাল ওটার উচ্চতা নির্ণয় করেছে, এবার ভারত প্রত্যেকটা দেশ সেগুলোকে স্বীকৃতি দেওয়ার ব্যাপার থাকে। যে দেশ স্বীকৃতি দেবে সে দেশে সেই 8850 হবে, যে দেশ স্বীকৃতি দেবে না তারা আবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখবে অ্যাকচুয়ালি উচ্চতাটা সঠিক কিনা, তারপর করবে। এরকম স্বীকৃতি না দিলে সে দেশে সেই উচ্চতাটাই চলবে। এবার হচ্ছে এটা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতশ্রেণী, মানে এর উচ্চতা এবং সক্রিয়, এটার গঠন কাজ এখনো চলছে এবং এর উচ্চতা এখনো বাড়ছে।
এই পর্বতশ্রেণী পশ্চিমে তাহলে সিন্ধু থেকে শুরু হয়ে পূর্বে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত বিস্তৃত, যার হচ্ছে মোট দৈর্ঘ্য তাহলে 2400 কিমি। এই যে ব্র্যাকেটে দেওয়া আছে দেখো 2500 কিমি, তোমরা ওই 2500 কিমিটাই পড়ে রাখবে, বুঝলে। হিমালয়ের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কোনটা বলো তো? দৈর্ঘ্য হচ্ছে এইটা, এই পূর্ব পশ্চিমে যে বিস্তারটা, এইটা হচ্ছে দৈর্ঘ্য। আর উত্তর দক্ষিণে যেটা, এটা হচ্ছে প্রস্থ বরাবর বিস্তার, বুঝলে। যেহেতু দৈর্ঘ্য বলতে যে দিকটা বেশি আমরা সেই দিকটা বিস্তার হয়ে আছে সেটাকে দৈর্ঘ্য হিসেবে ধরি, তাই হচ্ছে হিমালয়ের দৈর্ঘ্য 2500 কিমি। এবারে হিমালয়ের তাহলে প্রাথমিক বৈশিষ্ট্য, তাহলে হিমালয়ের উৎপত্তি, কোন সময়ে হিমালয়ের উৎপত্তি হয়েছে এই বিষয়গুলো দেওয়া আছে, পড়বে। যে মধ্য এশিয়ার পামির মালভূমি, পামির নদ অঞ্চল থেকে তাহলে হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছে। এবং প্রকৃতি, তাহলে হিমালয়ের প্রকৃতি, তাহলে এটা একটা নবীন ভঙ্গির পর্বত শ্রেণী, এটা মাথায় রাখবে যে এটা নবীন ভঙ্গির পর্বত শ্রেণী। এই জায়গাগুলো থেকে মনে হবে এটা তো একটা পয়েন্ট দেওয়া আছে, এটা কি মনে রাখবো? হিমালয় দিয়ে দেবে প্রাচীন ভঙ্গির না নবীন ভঙ্গির, তখন এই ক্ষুদ্র ক্ষুদ্র এই জায়গাগুলো থেকে প্রশ্ন বুঝতে হবে, এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসবে, বুঝতে পেরেছো? যে যত বেশি এই জিনিসগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বে সেইগুলো বেশি এগিয়ে যাবে। আচ্ছা, এর মোট আয়তনটা পড়বে গুরুত্ব দিয়ে। আচ্ছা, এর বিস্তৃতি, কাশ্মীর এই পর্বতমালার প্রস্থ 500 কিমি, অরুণাচলের প্রস্থ 200 কিমি, মানে ওপর নিচের যে দৈর্ঘ্যটা। কাশ্মীরে এর হচ্ছে এই যে এই অংশগুলোর এর প্রস্থটা মানে ওপর নিচের দৈর্ঘ্যটা প্রস্থটা সবচেয়ে বেশি, আর এই জায়গাগুলোতে একটু প্রস্থটা কম, হ্যাঁ, বিস্তারটা কম। তোমার অরুণাচলে একদম 100 কিমি, এই যে অরুণাচল প্রদেশে এখানে এই পর্যন্ত এসেছে, তাহলে এই মধ্য অংশটা পড়ে যাচ্ছে নেপালে, এটা নেপাল হিমালয়, ঠিক আছে, বা মধ্য হিমালয়। ওই জন্য এটা নিয়ে আমাদের বিশেষ কিছু আলোচনা করা হয় না, এটা নেপালের মধ্যে পড়ে বলে শুধু এর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট সম্পর্কে বলা। এবারে এটা পড়বে। এরপর আসছে যে এর গঠন। আচ্ছা, আয়তনটা মাথায় রাখবে যে হিমালয় পর্বতের আয়তন হচ্ছে 7.5 লক্ষ বর্গ কিমি, মানে 7.5 লক্ষ বর্গ কিমি, ঠিক আছে। এবারে এর মধ্যে ভারতে আছে, মানে ভারতের মধ্যে যেটা, সেটা ভারতের মধ্যে আছে 5 লক্ষ বর্গ কিমি, এটা আমি তোমাদের লিখিয়েছিলাম। ভারতে, হ্যাঁ, বাকিটা হিমালয় এতে নেপালে, বুঝতে পেরেছো? মানে যে 1/3 ওই তো তোমার 2 এর 3 আর 1 এর 3 হয়ে গেল, ঠিক আছে। মোট 7.5 এর যদি 3 ভাগে ভাগ করো তাহলে 2.5 চলে যাচ্ছে ওখানে, আর 5 আসছে এখানে, তাই না? ওই জন্য 1 এর 5 আর 1 এর 3 আর 2 এর 3। এবার গঠন, উত্তরে হচ্ছে তিব্বতের মালভূমির সঙ্গে যুক্ত এবং দক্ষিণে ধাপধাপে সমভূমির সঙ্গে মিশে গেছে। এর আকৃতি, ঠিক আছে, এর আকৃতি হচ্ছে দক্ষিণমুখী বক্র, মানে দক্ষিণ দিকে এসে আবার বেঁকে গেছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে এই অংশটা দেখো হিমালয়ের পুরো, এই যে হিমালয়ের, আচ্ছা এটা এই যে সেকেন্ড যে ম্যাপটা দেওয়া আছে, এই হিমালয়টা পুরো এইভাবে এই যে কালো কালারটা করা আছে, এটাই হচ্ছে হিমালয়ের বিস্তৃতি, বুঝা গেছে? আচ্ছা, এবারে ভৌগোলিক দিক থেকে হিমালয়ের শ্রেণীবিভাগ। আচ্ছা, এখানে 3টে শ্রেণীবিভাগ করে দেওয়া আছে, একটা হচ্ছে শিবালিক বা বই হিমালয়, একটা মধ্য হিমালয়, একটা উচ্চ হিমালয় বা হিমাদ্রি হিমালয়, আর একটা অংশ সব বই এগুলো নেয় না, মানে যে বই যেভাবে নিয়েছে, আর একটা অংশ আছে ট্রান্স বা তেথিস হিমালয়, ঠিক আছে। এটা আমাদের ভারতের মধ্যে অতটা পড়ে না বলে আমাদের সিলেবাসে সাধারণত নেওয়া হয় না। আচ্ছা, এবার হচ্ছে হিমালয় বা বই হিমালয়। এই হিমালয় বা বই হিমালয় মানে যেটা একদম নিচে, এই যে হিমালয়টা আছে না, একদম নিচে যেটা আছে সেইটা হচ্ছে বই হিমালয়, একদম নিচে। দৈর্ঘ্য বরাবর তো এইভাবে গেছে, আর প্রস্থ বরাবর হচ্ছে ওপর নিচ, এই ওপর নিচে যে শ্রেণীবিভাগটা করা হচ্ছে প্রস্থ বরাবর শ্রেণীবিভাগ এটা। আচ্ছা, এই অংশটা হচ্ছে নেপাল লেখা, হ্যাঁ ওর ভিতরে নেপাল লেখা, হ্যাঁ, নেপাল তো থাকবে, এটা তো মধ্যখানে আছে নেপাল, পুরোটা নেপাল নয়। দেখো দৈর্ঘ্য বরাবর কোথা থেকে, এখান থেকে এতটা, আর প্রস্থ বরাবর পুরো এই উপর থেকে নিচটা, মানে এইটুকু অংশ যেটা, এই উপর থেকে নিচটা। আমি বড় মাপটা আমার দেখো এই বরাবর যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রস্থ বরাবর, ঠিক আছে। আর দৈর্ঘ্য বরাবর হচ্ছে এইখান থেকে পুরো এইটা হচ্ছে দৈর্ঘ্য, বুঝা গেছে। আর প্রস্থ হচ্ছে এই যে চওড়াটা, যেটা আমরা চওড়া বলি, এই চওড়া বরাবর। এবারে সবচেয়ে নিচে যেটা আছে বই হিমালয়, একদম নিচে আছে, যার উচ্চতা সবচেয়ে কম, এটাকে বলা হচ্ছে বই হিমালয়। এই বই হিমালয় বা অব হিমালয় এই জন্য বলা হচ্ছে, এর উচ্চতা সবচেয়ে কম, এটি হিমালয়ের সবচেয়ে দক্ষিণ অংশ, বুঝলে, সবচেয়ে দক্ষিণে আছে। তারপর আছে মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়, তারপরে আছে অন্ত হিমালয় বা হিমাদ্রি। এইটা থেকেই আমার প্রসিদ্ধ পরিণয় ছিল, এইখানে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গগুলো, মানে সবচেয়ে বেশি সর্বোচ্চ উচ্চতম শৃঙ্গগুলো আছে। আচ্ছা, এবারে এটা হচ্ছে শিবালিক হিমালয় হলো, তাহলে দক্ষিণ অংশ হিমাচল প্রদেশে এটা আছে 50 কিমি,
আর এই শিবালিক হিমালয়টা অরুণাচল প্রদেশে আছে 15 কিমি। ঠিক আছে, এর বৈশিষ্ট্য পড়বে এর নদী দ্বারা গঠিত পলিরাশির ফলে পশ্চিমে দুন এবং পূর্বে ডুয়ার্স সমভূমি সৃষ্টি হয়েছে। আমি দুন আর ডুয়ার্স লিখেছিলাম তোমাদের, তাই তো? তরাই ডুয়ার্স লিখেছিলাম, দুন লিখেছিলাম। হ্যাঁ, এগুলো যেগুলো এখানে একটু মানে কম দেওয়া আছে বা অল্প দেওয়া আছে সেগুলো আমি তোমাদের লিখে দেবো এটা বলার পর। আচ্ছা, এরপর হচ্ছে মধ্য হিমালয়। তাহলে মধ্য হিমালয়, তার উপরে নিচে হচ্ছে শিবালিক আর উপরে হচ্ছে হিমাদ্রি। এই দুটোর মাঝে যে হিমালয়টা আছে সেটা হচ্ছে মধ্য হিমালয়। বুঝা গেছে? আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা এর মধ্যে কি কি পড়ছে? এর অন্য নাম হচ্ছে হিমাচল, মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়। এটা বেশিরভাগ হিমাচল প্রদেশে অবস্থিত। বুঝতে পেরেছো? এর উচ্চতা হচ্ছে 3500 থেকে 4500 পর্যন্ত। এর রেঞ্জে কোন কোন শৃঙ্গগুলো আছে, এই রেঞ্জে এটা খুব গুরুত্বপূর্ণ। এই রেঞ্জে কোন কোন পর্বত শৃঙ্গগুলো আছে পড়ে, যে পীর পাঞ্চাল, ধওলাধর, মুসৌরি, নাগটিক বা মহাভারত। বলবে এই পর্বত শৃঙ্গগুলো কোন হিমালয়ের মধ্যে পড়ে। ঠিক আছে, এই হিমালয়গুলো মধ্য হিমালয়ের মধ্যে পড়ে। আচ্ছা, পরীক্ষায় এই প্রশ্নটা খুব আসে। আচ্ছা, এর মধ্যে যে উপত্যকাগুলো আছে, এই তোমার মধ্য হিমালয়ের মধ্যে কাশ্মীর উপত্যকা আছে, হিমাচল উপত্যকা আছে, আর রাবি নদীর তীরে কুলু উপত্যকা আছে। তাহলে কাশ্মীরে আছে কাশ্মীর উপত্যকা, যেগুলো কাশ্মীর তোমার পীর পাঞ্চাল ও জাসকর দ্বারা বিভক্ত। আর হিমাচল এতে আছে কাংড়া উপত্যকা আর রাবি নদী দ্বারা গঠিত কুলু উপত্যকা। কুলু মানালি নাম শুনেছো সবাই। এরপর হচ্ছে উল্লেখযোগ্য গিরিপথ। এইখানে যে যে গিরিপথগুলি আছে সেগুলো মাথায় রাখবে। কি কি আছে? পীর পাঞ্চাল পাস, বানিয়াল পাস, বিডিল পাস আর গোলাবগড় পাস। ঠিক আছে, আর আমি ওর মধ্যে আরো কিছু লেখাবো। এরপর হচ্ছে উচ্চ হিমালয় বা হিমাদ্রি। এখানে যা আছে তারপরেও আমি কিছু লেখাবো, সেগুলো এগুলো আপাতত তোমরা পড়ো, তারপরে আমি এটার পরে আরো লেখাবো। এরপর হচ্ছে হিমাদ্রি। তাহলে হিমাদ্রি সর্বোচ্চ সবচেয়ে অবিচ্ছিন্ন পর্বতশৃঙ্গ। এর গড় উচ্চতা দেখো 6100 মিটার। বুঝলে? এখানে হচ্ছে সর্বোচ্চ পর্বতশৃঙ্গগুলো অবস্থান করে। অবস্থান দক্ষিণ সমভূমি থেকে 150 কিমি দূরে। এবার এখানে এর বিস্তৃতি কি ওই যে লিখেছিলাম পূর্বে, তাহলে তোমার পশ্চিমে নাগা পাহাড় থেকে পূর্বে হচ্ছে নামচা বারোয়া পর্যন্ত এর বিস্তার। এই বিস্তারটা মনে রাখবে, নাগা পাহাড় থেকে নামচা বারোয়া। আর এর এটা মনে রাখবে, গড় উচ্চতা। এখানে এবারে কি কি শৃঙ্গ আছে দেখো। মাউন্ট এভারেস্ট আছে 8850, এখানে 8850 দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা বিভিন্ন বইতে পাবে এরকম 8850, কিন্তু পরীক্ষায় তোমাদের দুটো অপশন একসঙ্গে থাকবে না, হয় 8848 থাকবে আর না হয় 8850 থাকবে। তবে এখন আর এটা এই প্রশ্ন দেয় না, তবু তোমাদের বলে দিলাম। এটা মানে তোমার 15টা সহজ টাফ প্রশ্নের মধ্যে দেখবে একটা অতি সহজ প্রশ্ন থাকবে, সেটা ভুল করলে আর হবে না, পরীক্ষায় পাস করতে পারবে না। সহজ কঠিন প্রশ্ন ছেড়ে দাও, ভুল করো। ভুল করাটা না করাটা ভালো, কারণ নেগেটিভ মার্কিং আছে, মানে যেটা পারবে না ছেড়ে দেওয়াটা ভালো। তবু ভুল হবে, কিন্তু সহজ প্রশ্ন ভুল করলে আর পরীক্ষায় পাস করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এই মাউন্ট এভারেস্টকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। আমি তার মধ্যে গুরুত্বপূর্ণ গুলো তোমাদের লিখিয়েছিলাম। নেপালে হচ্ছে সাগরমাথা আর তিব্বতে চমোলংমা, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার প্রথম আরোহীকে মাউন্ট এভারেস্টে, তাহলে তেনজিং নোরগেও, এডমন্ড হেলারি এগুলো দেওয়া আছে, ভালো করে সাজিয়ে দেওয়া আছে। প্রথম ভারতীয় নারীকে যিনি হচ্ছে মাউন্ট এভারেস্টে পদার্পণ করেছিলেন তিনি হচ্ছেন বাজেন্দ্রী পাল। এগুলো স্ট্যাটিক জিকে। ঠিক আছে, এগুলো অ্যাড করা আছে। তারপর হচ্ছে প্রথম বাঙালি যিনি হচ্ছে করেছিলেন, মানে মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন, সত্যব্রত দাম। ঠিক আছে, আমার নামটা মনে রাখলে হ্যাঁ মনে থাকবে যে সত্যব্রত নামটা মনে রাখবে। আমার এটা ওই জন্য আমি ভুলি না যে প্রথম বাঙালি আরোহী সত্যব্রত দাম। আর হচ্ছে শিপ্রা মজুমদার, বুঝলে? নারী, প্রথম নারী। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ গিরিপথ। এখানে যে গিরিপথ গুলো আছে সেগুলো জজিলা পাস, রোডাং পাস, সিটকিলা গুলো আছে। খারদুংলা বিশ্বের উচ্চতম গিরিপথ, এটা মনে রাখবে। হ্যাঁ, কি ব্যাপার এত দেরি কেন? কোথায়? নতুন হাটে? এসো এসো। তোমরা নতুন হাট থেকে কোথায়, বাড়ি কোথায়? ও কৈখালি। ওই কৈখালি তোমরা নতুন হাট থেকে আসছো কেন? বাসে আসছিল না। আচ্ছা আচ্ছা, না আমি বলছি কৈখালি মানে তোমাদের ওই কৈখালি নদীর কাছে বাড়ি নয়, তাই তো?
নদীটাই তোমাদের? না আমি বলছি যেখানে ওই স্পটটা আছে ঘুরতে যাওয়া ওইখানে বাড়ি। তাহলে তোমরা তো আরো একটা পদ আছে মনে হচ্ছে, তো নতুনহাট ছাড়া অন্য পদ নেই? আরেকটা পদে সেটা লেকচার দিয়ে কাঙ্গালের মোড় দিয়ে। ওইটা তো বাস বা বড় গাড়ি ঢুকবে না। ওখান থেকে বাস আছে? হ্যাঁ জামতলা থেকে বাস আছে। জামতলা থেকে, আচ্ছা ওই খালি তো, ঠিক আছে। আর কেল্লাটা এই দিকটায় না? না কেল্লা কেল্লা বাসের থেকে ডাইরেক্ট যাওয়া যায়। আচ্ছা আমি তাহলে কেল্লার কথাই বলছি। আমি কেল্লা আর কৈখালিটা আমার খুব ভুলিয়ে যায়, একবার করে গিয়েছি তো। যেটা হচ্ছে ওই তোমার ওই কি বলে ভারত সেবাশ্রম আছে সম্ভবত, ভারত সেবাশ্রম না নাম কি জানি নিমকি না না নিমকিটা না, নিমকি তো এখানে কেরলা কোথায়? ওই আশ্রম আছে ওটা কৈখালি তাই তো? ওখানেই তোমাদের বাড়ি? আশ্রম আছে মানে কৈখালি। হ্যাঁ এই কৈখালি বলছি নিমকি। না না নিমকিটা তো আশ্রম আছে, এটা আলাদা, কৈখালিটা আশ্রম। হ্যাঁ কৈখালির একদম নদীর পাড়ে ধারে আশ্রম, ওইটা কৈখালি তো। আমার ওইটা খুব ভুলে যায়। আর কেল্লাটা তো ওই বড় জঙ্গল মতো আছে মানে আচ্ছা ওইটা আমার বললো যেখানে হচ্ছে ওই এটা আছে কি বলে তোমার হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের স্যার সুমন্ত স্যারের তো বাড়ি ওইখানে, ওইখানে তো তাহলে? আচ্ছা ঠিক আছে। ওখানে তাহলে আমরা কি নতুনহাটের উপর দিয়ে গিয়েছিলাম কি জানি, ঠিক আছে নতুনহাটে একবার গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে নাও শুরু করো। তুমি নতুন আজকের প্রথম? কোথা থেকে আসছো? লক্ষ্মীকান্তপুর থেকে? লক্ষ্মীকান্তপুর থেকে কত দূর যেতে হয়? কোথায় বলো, জায়গাটা বলো। হ্যাঁ সিদ্ধিবেড়িয়া, আচ্ছা আচ্ছা। আমিও তো ওই দিক থেকে, আমার বাড়িও ওই দিকে। আমার এতে রামগঙ্গা যেতে হয়, রামগঙ্গার আগে গঞ্জের বাজার যেতে হয়, সিদ্ধিবেড়িয়া বাড়ি। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে। অনেক দূর থেকে আসছো, ভালো করে পড়ো, ঠিক আছে। যোগাযোগ এলো হলো কোথা থেকে? মামার সঙ্গে মামা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভালো হয়েছে, ভালো করে পড়ো। আচ্ছা পড়েছো তোমরা? পড়ে এসছো? তুমি তুমি তো নতুন নয়, তুমি তো অনেকদিন আসছো। পড়ে এসছো? কেউ পড়ে আসোনি কেন? পড়ে আসছো না কেন? আচ্ছা তোমাদের প্রথম আর দুটো নোট আছে, এটা আর কি নোট আছে? ডিপ্লোমা কি করাবে? আচ্ছা দেখো, আচ্ছা তোমরা টেস্ট গুলো দিয়েছো, টেস্ট গুলো যে নেওয়া হচ্ছে কত করে পেয়েছো? টেস্ট গুলো দেবে সবাই, আর নোট গুলো দেওয়া হচ্ছে তোমাদের এখান থেকে। নোট গুলো গুরুত্ব সহকারে পড়বে, পড়িয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, নোট গুলো গুরুত্ব সহকারে পড়বে। যেন নোট গুলো আমি এখান থেকে প্রত্যেক সপ্তাহে পরীক্ষা নেব। দিনেরটা দিয়েছো? আচ্ছা তুমি ঘরে থেকে আসছো না কি? না অনলাইনে আমি বন্ধু ঠিক আছে ঠিক আছে। আর টেস্ট কত হয়েছে? 23 হয়েছে। আর মানে পড়া কলেজে তো শুরু করেছো? পড়া তো এমনি থেকে এমনি বাড়িতে পড়তে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ গ্র্যাজুয়েশন কি ভর্তি হওনি? এইচএস কমপ্লিট তো? এইচএস কোন বছর কমপ্লিট? না আমি আগের বছর ভর্তি হওনি, কলেজে আর পড়বে না তাই তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এইচএস লেভেলের যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে ভালো করে পরীক্ষাগুলো দাও, পারলে গ্র্যাজুয়েশনটা করে নাও, কাজে লাগবে। আচ্ছা তোমরাও পরীক্ষা দেবে, আর নোটগুলো দেওয়া হচ্ছে। আমি প্রত্যেকদিন পড়া ধরবো, কিন্তু পড়া ধরে না পারলে দাঁড় করিয়ে দেবো। আর দেরি করবে না, আগে থেকে বেরোবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক বলেছে, পড়া ধরার ভয়ে দেরি করে আসছো, ঠিক আছে। আর তুমিও ভালো করে নতুন আসছো, ভালো করে পড়বে। কি হয়েছে?
হালকা করে শুনেছি না, আর কিছু বলবো না। আচ্ছা দেখো, তাহলে এখানে বিখ্যাত সিংহগুলো আছে, এগুলো পড়বে। আমি গতদিন পড়িয়েছিলাম, যেটা শুরু করেছিলাম যে ভারতের ভূপ্রকৃতি অংশটা। তাহলে ভারতের ভূপ্রকৃতিকে সাধারণত 5টা ভাগে ভাগ করা হয়েছে, বলে দিয়েছি সবকিছু। পড়বে ভালো করে, ঠিক আছে। তার মধ্যে হিমালয়ের পার্বত্য অঞ্চলটা পড়াচ্ছি, প্রথম অংশ যেটা উত্তরে হিমালয়ের পার্বত্য অঞ্চল। এবারে তোমাদের তো এই অঙ্কগুলো পুরোপুরি ভুলে যাওয়ার কথা নয়, তোমরা সবাই আর বছর 2 আগে মাধ্যমিক দিয়েছো, তাহলে তোমাদের 2-3 বছর আগে মাধ্যমিক দিয়েছো, এগুলো মাথায় থাকবে। লকডাউন ব্যাচ না, ওই জন্য তোমাদের অবস্থা খুব খারাপ। লকডাউনে বসে বসে শুধু নাম্বার পেয়েছো না, পরীক্ষা দিয়েছি, ওই এক সপ্তাহ আগে জানতে পেরেছি, আমি জানি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে, আচ্ছা ট্রান্স বা উত্তর হিমালয়টা এখানে দিয়েছে, ভালো হয়েছে। এরপরে দেখো, তারপরে প্রথমে যেটা হয়েছিল কি কি হিমালয় হলো, তাহলে শিবালিক বা অব হিমালয় হলো, মধ্য হিমালয় হলো, উচ্চ হিমালয় বা হিমাদ্রি হলো। এরপরে আমি যেটা দিয়েছিলাম যে উত্তর হিমালয়, ট্রান্স বা টেথিস হিমালয়, যেটা ওখানে প্রধান ভাগে ওরা ভাগ, মানে এখানে ভাগ করেনি, এটা শেষে দিয়ে দিয়েছে, বুঝলে। তাহলে শেষে আছে, এটা হচ্ছে হিমাদ্রির উত্তরাংশে তিব্বতের মালভূমি সংলগ্ন, এটা হচ্ছে একদম উত্তরে, ঠিক আছে। দক্ষিণে, তাহলে সর্বদক্ষিণে আছে কি শিবালিক, তারপরে থাকছে হিমাচল হিমালয়, তারপরে থাকছে হিমাদ্রি হিমালয়, তারপরে থাকছে ট্রান্স বা টেথিস হিমালয়, একদম সর্ব উত্তরে যে অংশটা আছে ট্রান্স বা টেথিস। এর হচ্ছে তাহলে অন্য নাম হচ্ছে, মানে এটা তিব্বতে দেখা যায়, এটা হচ্ছে তিবেতিয়ান হিমালয়, বুঝতে পেরেছো। এর গুরুত্বপূর্ণ রেঞ্জ হচ্ছে কি, কোন কোন রেঞ্জ গুলো খুব গুরুত্বপূর্ণ, কোন হিমালয় কোন রেঞ্জ গুলো আছে, যেমন জাসকার, লাদাখ, কৈলাস, কারাকোরাম, এগুলো হচ্ছে তোমার ট্রান্স হিমালয়ের অংশ। এরপর কারাকোরাম রেঞ্জ, কারাকোরাম রেঞ্জের মধ্যে কি কি পড়ছে, তাহলে এখানে হিমালয় পর্বত আছে, হিমালয় হলো, হিমালয়ের আর সাইডে আছে কি কারাকোরাম। তাহলে কারাকোরামে কি কি আছে, কারাকোরাম হচ্ছে ভারত, চীন ও আফগানিস্তানের সীমান্ত রক্ষা করে, এই তিনটে সীমান্তে তাহলে অবস্থিত কি কারাকোরাম পর্বত শ্রেণী। এই কারাকোরামের গুরুত্বপূর্ণ শৃঙ্গ যেটা K2, 8611 কিমি উচ্চতা, সরি 8611 মিটার উচ্চতা, এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, পৃথিবীর দ্বিতীয় এবং ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, বুঝলে। পৃথিবীর দ্বিতীয় এবং ভারতের সর্বোচ্চ। এটা আবারও বলে দিই যে অপশন অনুযায়ী মারবে, যদি কারাকোরাম না থাকে তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হবে, কারণ এই কারাকোরাম হচ্ছে এখন পাক অকুপায়েড কাশ্মীরের মধ্যে অবস্থিত, কিন্তু আমরা ভারত এখনো এই অংশটা ভারতে দেখানো হয়, কিন্তু এটা ভারতের মধ্যে নেই। পাক অকুপায়েড কাশ্মীর, এটা পাকিস্তান এর কিছুটা অংশ দখল করে রেখেছে, এবং সেখানেই K2টা পড়ে, বুঝলে, সেখানেই K2টা পড়ে, ওই জন্য ওটা পাকিস্তানের মধ্যে। এবারে কোথাও দেয় এখানে, এটা যদি অপশন না থাকে, এটা যদি অপশন থাকে অবশ্যই এটা নেবে K2। K2 এর পুরো নাম হচ্ছে কিং অফ কারাকোরাম, আগেও বলেছি। এবারে এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, আর যদি K2 না থাকে তাহলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। আর যদি K2 থাকেও, তারপর যদি বলে ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, কারাকোরাম, K2টা কিন্তু হিমালয় নয়, K2টা হচ্ছে কারাকোরামের, ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বোঝা যাচ্ছে কি বলো না, গুলিয়ে যাচ্ছে। ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ বললে সব সময় কাঞ্চনজঙ্ঘা, এর কোনো বিকল্প নেই। আর যদি বলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তখন কি হবে K2 বা কিং অফ কারাকোরাম, যদি অপশনে K2 না থাকে তখন হবে কাঞ্চনজঙ্ঘা, বোঝা গেছে। আচ্ছা এরপর হচ্ছে তোমার কারাকোরাম রেঞ্জের অন্যান্য যে শৃঙ্গগুলো আছে, গ্যাসের গ্রুম আছে, ব্রড পিক আছে, এগুলো পড়বে। এবারে কারাকোরাম গিরিপথ হচ্ছে বিশ্বের সর্বোচ্চ। এবার কারাকোরামের যে সিয়াচেন, কারাকোরামের একটা হিমবাহ আছে, সেই হিমবাহের নাম কি সিয়াচেন, এটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় হিমবাহ, ঠিক আছে। ভারতের সবচেয়ে বড় হিমবাহ, এটা আমি তোমাদের লিখেছিলাম গতদিনও, যে তার নাম হচ্ছে সিয়াচেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, সহজ প্রশ্ন, পরীক্ষায় এগুলো সহজ প্রশ্ন এতে থাকে, একটা দুটো করে এরকম প্রশ্ন অবশ্যই থাকে। এরপর হচ্ছে পূর্ব হিমালয় বা পূর্বাচল। এই পূর্বাচলের মধ্যে কোনগুলো পড়ছে, এই যে অংশগুলো, এই যে সেভেন সিস্টার্স এর অরুণাচল প্রদেশের এই অংশটা নিচ থেকে, এই অংশগুলো হচ্ছে পূর্বাচলের মধ্যে পড়ছে, বুঝতে পেরেছো। এখানে যে উঁচু পাহাড় পর্বতগুলো আছে, এগুলো হচ্ছে পূর্বাচলের মধ্যে পড়ছে বা পূর্ব হিমালয়। তাহলে অরুণাচল প্রদেশ থেকে উত্তর মিজোরাম পর্যন্ত বিস্তৃত যে পর্বতশৃঙ্গগুলো, এগুলো হচ্ছে পূর্বাচলের মধ্যে পড়ছে। এগুলো তাহলে সীমানা নির্দেশ করে,
যেমন এখানে দুটো আছে, একটা দেখো পাটকাই বুম আর একটা হচ্ছে নাগাহিল। এই পাটকাই বুম কোন দুটো সীমানা নির্ধারণ করে এই অংশটা বুঝেছো তো, পেয়েছো তো কোনটা পড়াচ্ছি, এগুলো এই অংশটা পড়াচ্ছি। দেখো দ্বিতীয় পেজের মাঝে ওই দেখো পূর্ব হিমালয় বা পূর্বাচলে পড়াচ্ছি। আমি কিন্তু নোট থেকে ধরে ধরে পড়া ধরবো, তারপরে আমি তো কিছু লেখাবো ঠিক আছে আরো, কিন্তু নোটের এই পড়াগুলো সব আমি ধরবো, ঠিক আছে। দেখো পূর্বাচল, এই কি বললাম, পাটকাই বুম হচ্ছে অরুণাচল ও মায়ানমারের সীমান্ত নির্দেশ করে। এই দুটোর মধ্যখানে যেটা অবস্থিত সেটা হচ্ছে পাটকাই বুম। আর হচ্ছে নাগাহিল বা নাগাহিল পাহাড় যেটা, সেটা হচ্ছে নাগাল্যান্ড ও মায়ানমার সীমান্তে, ঠিক আছে। এই যে নাগাল্যান্ড আর মায়ানমার সীমান্তে যেটা, সেটা হচ্ছে তোমার নাগাহিল, বুঝতে পেরেছো? আচ্ছা, আর এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবে, বিশেষ করে এই এরিয়াটা কোন রাজ্যগুলো কতগুলো রাজ্যের সঙ্গে তাদের বর্ডার আছে বা কতগুলো দেশের সঙ্গে তার বর্ডার আছে, ভারতের এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে মানে প্রশ্ন খুব আসে, তোমাকে বলবে যে মিজোরাম, এগুলো আমি আরো পড়াবো, আগে এগুলো পড়িয়ে দিয়েছি, তোমরা নতুন একটু বলে দিই ওই জন্য। যেমন এই অংশগুলো যখন বলছি, বলবে মিজোরাম তাহলে ভারতের কটি রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করে, ঠিক আছে। তাহলে মিজোরাম, তোমাকে এই অংশটা কিন্তু তুমি অনেকবার দেখলেও গুলিয়ে যাবে, অনেকবার দেখার পরও গুলিয়ে যায়। তোমাকে ধরে ধরে প্রশ্নের মতো করে পড়তে হবে, যে এই ম্যাপটা শুধু তুমি বারবার দেখে নিলে হবে না, তোমাকে দেখতে হবে যে মিজোরাম এর প্রশ্ন করতে হবে, যে মিজোরাম কার কার সীমানা আছে, মিজোরামের সঙ্গে কোন কোন রাজ্যের, যেমন এবারে আছে ত্রিপুরা, এবারে আছে আসাম, এবারে আছে মণিপুর। তাহলে এই তিনটে রাজ্যের সঙ্গে তাহলে সীমানা শেয়ার করে। বললে তোমাকে বলবে মেঘালয়, তাহলে কার সঙ্গে কোন কোন রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করে, তাহলে মেঘালয়কে পুরো ঘিরে আছে হচ্ছে আমাদের আসাম, বুঝতে পেরেছো। পশ্চিমবঙ্গ কোন কোন রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করে, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম, এই পাঁচটা রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করে, বা এই পাঁচটা রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের বর্ডার আছে। তাহলে এই যে দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বর্ডার আছে, পশ্চিমবঙ্গটা যখন পড়াবো একটু সব ডিটেইলসে পড়াবো আরো। এই যে বাংলাদেশের সঙ্গে, এই যে ভুটানের সঙ্গে, এই যে নেপালের সঙ্গে। তাহলে তোমাকে বলবে নাগাল্যান্ডের সঙ্গে কোন দেশের সীমানা আছে, নাগাল্যান্ডের সঙ্গে মায়ানমারের সীমানা আছে। এই জিনিসগুলো যেন ডিটেইলস হয়, এগুলো আগে পড়ানো হয়ে গেছে, তোমরা যারা নতুন এসছো আবার পড়াবো, কিন্তু এগুলো একটু পড়ো, ঠিক আছে। বা যাদের আগে হয়ে গেছে তাদের থেকে একটু জোগাড় করে নিও। আর এই নোটগুলো যেগুলো হয়ে গেছে তার নোটগুলো আমি দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। নোটগুলো দিয়ে দেবো, সেগুলো পড়ে নিও, আর তারপর আবার বোঝাবো, এটা শেষ হয়ে যাক, হয়ে গেলে বোঝাবো। আচ্ছা, কি বলছিলাম, যে কোথায় ছিলাম জানো, পূর্বাচল বা পূর্ব হিমালয়। হ্যাঁ, এই পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সরাবতী, ঠিক আছে। তাহলে এই সরাবতী আমি গতদিন এটা লিখিয়েছি তোমাদের, এটা পড়বে। এবারে হচ্ছে হিমালয়ের নদী উপত্যকার ভিত্তিতে হিমালয়কে 4টি অঞ্চলে ভাগ করা হয়, ঠিক আছে, নদীর উপত্যকার ভিত্তিতে। এই হিমালয়ের একটা ভাগ হলো কি, যেটা পড়ানো হলো যে তোমার বই হিমালয়, হিমাচল হিমালয়, হিমাদ্রি হিমালয়, তারপর হচ্ছে ট্রান্সভার্টেডি হিমালয়। এটা হলো হিমালয়ের প্রস্থ বরাবর শ্রেণীবিভাগ, মানে ওপর নিচে শ্রেণীবিভাগ, ঠিক আছে। হিমালয়ের দৈর্ঘ্য বরাবর শ্রেণীবিভাগ কোনটা বলো তো, পুরো হিমালয়ের এখান থেকে তাহলে নাগা পাহাড় থেকে এই নামসা পাহাড় পর্যন্ত হিমালয়ের যে ভাগটা, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, আর ওপর নিচে যে ভাগটা এটা হচ্ছে প্রস্থ বরাবর। এই পাহাড়ের এটা কি বলে, হিমালয় পর্বতের ছবিটা আমরা এখানে আনা হলো না, জানো আমাদের। আমি আরেকটা জিনিস দেখিয়েছি, আমার কাছে আছে, আমাদের তো এইটা দেখিয়েছি, ভালো কথা, আমাদের এইটা না দেখালে ক্লিয়ার হবে না, আমার কাছে বলছিল। দেখো এই অঙ্কটা দেখো, যারা অনলাইনে আসো দেখছো পাচ্ছ কিনা বলবে। দেখো এই অঙ্কটা দেখো, এই হচ্ছে হিমালয়, তাহলে এই পশ্চিম থেকে এই পূর্বে, ঠিক আছে। এই দেখা যাচ্ছে তোমার, এই হচ্ছে হিমালয় পশ্চিম থেকে পূর্বে, এটা হচ্ছে হিমালয়ের দৈর্ঘ্য বরাবর শ্রেণীবিভাগ, ঠিক আছে। এটা হচ্ছে হিমালয়ের দৈর্ঘ্য বরাবর শ্রেণীবিভাগ। আর উপর নিচ যেটা, এই যে উপর থেকে নিচে, এটা হচ্ছে প্রস্থ বরাবর শ্রেণীবিভাগ। এই যে চওড়া যেটাকে আমরা বলি প্রস্থ বরাবর শ্রেণীবিভাগ, এই প্রস্থ বরাবর শ্রেণীবিভাগটা হলো সর্বনিম্ন আছে এই যে
শিবালিক হিমালয় সবচেয়ে নিচে, তারপরে আছে তোমার হচ্ছে হিমাচল হিমালয়, তারপরে আছে হিমাদ্রি হিমালয় বা উচ্চ হিমালয়, তারপরে আছে ট্রান্স বা টেরি হিমালয়। এইটা হচ্ছে হিমালয়ের শ্রেণীবিভাগ দৈর্ঘ্য বরাবর। এবারে বিভিন্ন নদী উপত্যকা অঞ্চলে তাহলে যে হিমালয়গুলো যেভাবে অবস্থান করেছে সেই অনুযায়ী এটাকে ভাগ করা হয়েছে, যেমন কি পাঞ্জাব হিমালয়, হুমায়ুন হিমালয়, তোমার হচ্ছে নেপাল হিমালয় আর আসাম হিমালয়। ঠিক আছে, নদী উপত্যকার ভিত্তিতে, বিশেষ করে রাজ্যের ভিত্তিতে, কোন রাজ্যে কিভাবে অবস্থান করেছে, কোন অংশটা অবস্থান করেছে, বুঝলে? তাহলে পাঞ্জাব হিমালয়ের মধ্যে কোন অংশগুলো পড়ছে না, ওই যে সিন্ধু থেকে শতদ্রু নদী পর্যন্ত যে অংশটা পড়ছে তাহলে হিমালয়ের সেই অংশটা হচ্ছে পাঞ্জাব হিমালয়। ঠিক আছে, এর প্রধান রেঞ্জ এখানে কি কি আছে, এখানে আছে কারাকোরাম, লাদাখ, পীরপাঞ্চাল আর জাসকার। এই কোথায় কি রেঞ্জ আছে এগুলো পড়বে। তারপরে হচ্ছে গিরিপথ, এখানে কি কি গিরিপথ আছে, জজিলা, রোটাং, আর উপত্যকা হচ্ছে কাংড়া, লাতুলা, স্পিতি। ঠিক আছে, এরপর হচ্ছে কুমায়ুন হিমালয়টা কোন রাজ্যের মধ্যে পড়ে, এটা খুব গুরুত্বপূর্ণ। কুমায়ুন হিমালয়টা হচ্ছে উত্তরাখণ্ডের মধ্যে পড়ে, বুঝতে পেরেছো? এইখানে এই যে উত্তরাখণ্ডটা কুমায়ুন হিমালয়ের মধ্যে পড়ে। আচ্ছা, উত্তরাখণ্ড কোন রাজ্য ভেঙে তৈরি হয়েছে বলো তো? উত্তরপ্রদেশ ভেঙে, এগুলো আগে হয়ে গেছে, তুমি ছিলে তো মনে ছিলে। উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ভেঙে হয়েছে। আচ্ছা, এই উত্তরাখণ্ডের যে হিমালয়টা এটাকে বলা হয় কুমায়ুন হিমালয়। এইটা সব হিমাদ্রি হিমালয় আর কুমায়ুন হিমালয় এই দুটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কুমায়ুন হিমালয় পড়ছে শতদ্রু নদী থেকে কালী নদী পর্যন্ত। ঠিক আছে, এর প্রধান রেঞ্জ হচ্ছে কি না, এর প্রধান রেঞ্জ হচ্ছে কারাকোরাম, লাদাখ, গঙ্গা ও যমুনার উৎস। এর সর্বোচ্চ শৃঙ্গ কি, কুমায়ুন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নন্দা দেবী, এবং তারপর আছে কামেট, ত্রিশূল প্রভৃতি। এর হ্রদগুলো আছে নৈনিতাল, ভীমতাল। আচ্ছা, কুমায়ুন হিমালয়ের সাইডে লিখে নাও তো উত্তরাখণ্ড, লিখে নিয়েছো? কুমায়ুন হিমালয়ের সাইডে ওই নোটেই তোমরা ছোট করে লিখে নাও উত্তরাখণ্ড। যেগুলো বলবো একটু নিজেদের মতো, যে ধরো নেই সেগুলো তোমরা লিখে নেবে, বুঝতে পেরেছো, যখন যেটা সুবিধা হবে। এরপর হচ্ছে তাহলে কি পড়ছে না নেপাল হিমালয়। তাহলে নেপাল হিমালয় কি পড়ছে, নেপাল হিমালয় হচ্ছে কালী নদী থেকে তিস্তা পর্যন্ত যে এটা পড়ছে সেটাকে বলা হয় নেপাল হিমালয়। হচ্ছে নেপালে মধ্য হিমালয়ের মধ্যে পড়ে এইটা। এবার যদি আমি পূর্ব পশ্চিম, এই যে ভাগটা হচ্ছে না অ্যাকচুয়ালি দৈর্ঘ্য বরাবর ভাগ, ঠিক আছে, সরি প্রস্থ বরাবর হলো। এবারে হ্যাঁ, এইটা এই অংশটা এই বরাবর ভাগ হচ্ছে। আগে উপর নিচে ভাগ হয়েছে কি, প্রস্থ বরাবর উপর নিচে ভাগ হয়েছে। এবার দৈর্ঘ্য বরাবর এই পর্যন্ত যেটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে পশ্চিম হিমালয়। এবারে এখান থেকে এই পর্যন্ত যেটা হচ্ছে এটা হচ্ছে মধ্য হিমালয়, মানে যেটা নেপালের মধ্যে পড়ে। আর এখান থেকে এই যে অংশটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পূর্ব হিমালয়। ঠিক আছে, এর মধ্যে পড়লো পাঞ্জাব হিমালয়, এর মধ্যে পড়লো কুমায়ুন হিমালয়, এই দুটো হচ্ছে পশ্চিম হিমালয়ের মধ্যে পড়ছে। এবার যেটা হচ্ছে আমি বললাম নেপাল হিমালয়, সেটা হচ্ছে তার মধ্যে পড়ছে, সেটা হচ্ছে মধ্য হিমালয়ের মধ্যে পড়ছে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এই যে আমাদের দার্জিলিং হিমালয় আসবে, ঠিক আছে, অরুণাচল হিমালয় আসবে, এই ভাগগুলো পড়বে পূর্ব হিমালয়ের মধ্যে, বুঝতে পেরেছো? এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ। আচ্ছা, এবার হচ্ছে তোমার নেপাল হিমালয় পড়ছে কালী থেকে তিস্তা নদী পর্যন্ত। এর উচ্চতম ও দীর্ঘতম আঞ্চলিক হিমালয় এইটা। ঠিক আছে, এবারে শৃঙ্গ, এখানে কি কি শৃঙ্গ আছে জানো তোমরা? তাহলে এভারেস্ট আছে, কাঞ্চনজঙ্ঘা আছে, মাকালু, অন্নপূর্ণা এগুলো আছে, এবং কাঠমান্ডু এখানকার বিখ্যাত উপত্যকা। নেপালের কাঠমান্ডু, নেপালের রাজধানী জানো তোমরা কাঠমান্ডু। এরপর দার্জিলিং হিমালয়, ভুটান হিমালয় এই হিমালয়ের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর হচ্ছে আসাম হিমালয়। তাহলে আসাম হিমালয় কোন রাজ্যে? আসাম হিমালয় আসাম রাজ্যের মধ্যে অবস্থিত হবে। তাহলে এখানে তিস্তা থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত অবস্থিত। এখানে আসাম হিমালয়ের মধ্যে সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ এই তিনটেকেই ভাগ করা হচ্ছে। এটা বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে ভাগ করে। হ্যাঁ, কোন বইতে আমাদের বা কোন এতে ভাগ করে দেওয়া হয় যে নেপাল হিমালয়টাকে পুরো আলাদা করে দেওয়া হয়, আর আসাম হিমালয়ের মধ্যে বাকিগুলো ভেঙে দেওয়া হয়। আচ্ছা, এবার হচ্ছে উত্তরের বিস্তৃত সমভূমি। উত্তরের বিস্তৃত সমভূমি বলতে এই অংশটা, যে উত্তরের বিস্তৃত নদী বিধৌত সমভূমি, মানে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু এই তিনটে প্রধান। এই যে অংশটা দেখা যাচ্ছে, দেখো উত্তরের পর এই যে দক্ষিণে যে অংশটা দেখা যাচ্ছে হালকা সবুজ, এই অংশটা এইটা হচ্ছে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র বিধৌত সমভূমি অঞ্চল, বুঝতে পেরেছো?
এইটা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল। তাহলে একদম উত্তরে ছিল হিমালয় পার্বত্য অঞ্চল, তারপরে উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চল। তাহলে এই সমভূমি অঞ্চলটা তাহলে বিভিন্ন নদী দ্বারা গঠিত হয়েছে, বিভিন্ন নদীর দ্বারা গঠিত পলি সঞ্চয় হয়ে হয়ে এই অঞ্চলগুলো গঠিত হয়েছে। তার মধ্যে আমাদের একটা সুন্দরবন সমভূমি অঞ্চলও তোমরা জানো, বা সুন্দরবন বদ্বীপ অঞ্চল। আচ্ছা, এবারে ওই উত্তরের বিস্তীর্ণ সমভূমি ভারতের তাহলে দক্ষিণে এবং উপদ্বীপীয় মালভূমির উত্তরে অবস্থিত, তাহলে হিমালয়ের দক্ষিণে আর উপদ্বীপীয় মালভূমির উত্তরে যে সমভূমিটা আছে সেটাই হচ্ছে ভারতের তাহলে সমভূমি অঞ্চল। এটি মূলত তিনটি নদী জানো, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র দ্বারা গঠিত হয়েছে এবং তাদের আরো যে সমস্ত শাখা নদী উপনদী আছে তাদের পলি সঞ্চয় হয়ে তৈরি হয়েছে। আর এই সমভূমি তাহলে অঞ্চলকে একত্রে বলা হয় কি, তাহলে ইন্দো গাঙ্গেটিক ব্রহ্মপুত্র সমভূমি। আচ্ছা, এগুলো পড়ে রাখবে। এর ভৌগোলিক পরিসংখ্যান ও গঠন, এর দৈর্ঘ্য পড়ে রাখবে 3200 কিমি। তাহলে এটা দৈর্ঘ্যটা এতটা গুরুত্বপূর্ণ নয়, দেখে রাখবে। এবার ভারতের বিস্তৃতি 24000 বর্গ কিমি, সর্বমোট ক্ষেত্রফল, এগুলো একটু দেখে রাখবে। এবার যেগুলো করবে সেটা হচ্ছে অবস্থান ও গুরুত্ব। অবস্থানটা আমি গতদিন লিখেছিলাম, অবস্থানের কিছু কিছু মানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো লিখেছিলাম, যে উত্তরের সমভূমি পশ্চিম থেকে পূর্বে ধাপে ধাপে ঢালু হয়ে গিয়েছে। উত্তরের সমভূমির আঞ্চলিক বিভাগ, এই যে আঞ্চলিক বিভাগগুলো আছে, একটা হচ্ছে রাজস্থান সমভূমি, তারপর হচ্ছে পাঞ্জাব হরিয়ানা সমভূমি, ঠিক আছে, তারপর হচ্ছে গাঙ্গেয় সমভূমি, তারপর হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। এবারে এই যে সমভূমিগুলো আছে, রাজস্থান সমভূমি, রাজস্থান সমভূমির মধ্যে তাহলে ভারতের একদম পশ্চিম অংশে যেটা আছে সেটা হচ্ছে এই রাজস্থান সমভূমি, এই যে অংশটা, ঠিক আছে, এই অংশটা হচ্ছে এই যে রাজস্থান সমভূমি, এই অংশগুলো, হ্যাঁ, এই গুজরাটের উপরে এই অংশগুলো হচ্ছে রাজস্থান সমভূমি, ঠিক আছে। তাহলে এই রাজস্থান সমভূমিতে কি কি করছে, এটা ভারতের পশ্চিম অংশে অবস্থান করছে এবং এর মোট ক্ষেত্রফলগুলো দেখে রাখবে, অতটা গুরুত্বপূর্ণ নয়, হ্যাঁ। কিন্তু এই যে রাজস্থান সমভূমি ভারতে বিস্তৃত, ভারতের যে বিস্তৃতির মধ্যে আমরা শুধু জানি, এটা আমি গতদিনও বলেছিলাম, যে এই যে আমাদের মরুভূমি অঞ্চল যেটা বা রাজস্থান সমভূমি নামে যেটা পরিচিত, সেটা শুধুমাত্র যে রাজস্থানে অবস্থিত একদমই নয়। শুধুমাত্র এই মরুভূমি অঞ্চলটা রাজস্থানে অবস্থিত নয়, এটা রাজস্থানে আছে, গুজরাটে আছে, হরিয়ানাতে আছে, পাঞ্জাবে আছে, ঠিক আছে। রাজস্থানের সবচেয়ে বড় অংশটা আছে 2/3 অংশ মরুভূমি অঞ্চলে, আর রাজস্থানের সমভূমির সবচেয়ে বড় অংশটা আছে রাজস্থানে 2/3 অংশ। বাকি 1/3 অংশ আছে হরিয়ানাতে এবং বাকিটা আছে পাঞ্জাব ও গুজরাটে অল্প। এবার ওই গবেষণা প্রতিষ্ঠান, এটা খুব গুরুত্বপূর্ণ শর্ট ফর্ম হিসেবে, যে সেন্ট্রাল জোন রিসার্চ ইনস্টিটিউট বা তোমার সেজরি, এটার হচ্ছে কি না ওই যে মূল গবেষণা কেন্দ্র সোজা হিসেবে, যেটা হচ্ছে অবস্থিত তোমার রাজস্থানের যোধপুরে। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর এই রাজস্থানের যে মরু অঞ্চলটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। আমি এই ভাগগুলোকে বই থেকে আরো একটু বেশি করে লিখে দিয়েছি, হ্যাঁ, তোমরা এখানেও বেশ কিছুটা আছে দেওয়া হয়েছে। এবার এটা করবে যে মরুস্থলী, তাহলে মূল মরুভূমি অঞ্চল যেটা মরুস্থলী আমি লিখেছিলাম না, তোমাদের বলেছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো নোটে তুলে দেওয়া হয়েছে। যে মরুস্থলীটা কি না, মূল মরুভূমির বৃহৎ অঞ্চল বা মূল মরুভূমি অঞ্চল, যেটা বৃহত্তর মারওয়ার সমভূমি অঞ্চল, এই মরুস্থলীটাই হচ্ছে প্রকৃত মরুভূমি অঞ্চল, বুঝা গেছে, যেটা একদম পশ্চিমে, রাজস্থানের পশ্চিমে। এবারে হচ্ছে জিয়ান, আচ্ছা এখানে আছে প্রিয়ান, এটা একটু চেঞ্জ করে নাও তো তোমরা, নোটে তো মিস্টেক হয়েছে, এটা হচ্ছে জিয়ান, খুব গুরুত্বপূর্ণ জিয়ান, ভৈরবলা হর্ষই প্রিয়ান দেওয়া আছে, এটা হচ্ছে জিয়ান, লিখে নাও, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ অংশ। রাজস্থানের যে চলমান বালিয়াড়ি গুলো সেগুলোকে বলা হয় জিয়ান, ভৈরবলা হর্ষই অন্তস্থ হয় আকার দন্তন্য। রাজস্থানের চলমান যে রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়ি গুলোকে বলা হয় জিয়ান, হয়েছে। তারপর ভাঙ্গর, এই যে রাজস্থান ভাঙ্গর, রাজস্থান ভাঙ্গর মানে আরাবল্লী পাহাড় পর্যন্ত যে আরাবল্লী পাহাড়ের যে পূর্ব অংশটা, যে অংশটা সেটাকে বলা হয় ভাঙ্গর। আমি তোমাদের আগে করিয়েছিলাম, আচ্ছা বলো তো, এটা তো করিয়েছিলাম, বলো, তুমি বলো খাদার আর ভাঙ্গার কি? খাদার আর ভাঙ্গার কি? পড়নি, একদম পড়নি। নবীন পল্লীগঠিত জমিগুলোকে খাদার আর প্রাচীন পল্লীগঠিত অঞ্চলকে বলা হয় ভাঙ্গার। হচ্ছে এই আমি কতদিন এই ক্লাসটা নিয়েছিলাম, নিয়ে অনেকটাই লিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আর আজকে নোটটা দেওয়া হলো, কতদিন আমি অনেক কিছু লিখিয়ে দিয়েছিলাম, তোমরা একটু জোগাড় করে নেবে।
বা এতে ক্লাসটা দেওয়া আছে কতদিন মনে হয় আমার ক্লাসগুলোতে তো ম্যাক্সিমাম টাইম চলে যায় আর প্রবলেম হয় দেওয়া আছে কিনা জানি না অনলাইনে এই ক্লাসটা মনে হচ্ছে এই ক্লাসটা দেওয়া আছে এটা করে নেবেন ঠিক আছে ওখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া নেই না ওখানে বেশ কিছু মানে অনেক প্রশ্ন লিখেছিলাম আচ্ছা গুরুত্বপূর্ণ সব আচ্ছা ওই তোমার খাদার ও ভাঙ্গারটা কি এ বলো তো আরণ্য অরণ্য বলো অরণ্য তার শুরু দিয়ে অরণ্য হ্যাঁ অরণ্য আচ্ছা অরণ্য অনন্য অরণ্য আমি তো ওরা দুজনকে ভাবতাম অনন্য অরণ্য মাইক্রোফোন অন করো আচ্ছা তাহলে ওই যে নদী বিরুদ্ধ যে নবীন পরিগঠিত অঞ্চলগুলো ওদের বলা হয় হচ্ছে খাদার আর নদী বিরুদ্ধ প্রাচীন পরিগঠিত যে অঞ্চলগুলো ওদের বলা হয় কি ভাঙ্গার ঠিক আছে আর ভাবর কি ভাবর হচ্ছে ওই হিমালয়ের বা শিবালিক হিমালয়ের নুড়ি বালি পাথর জমে যে জমে তার নিচে মানে যেখানে হচ্ছে সমভূমি আর হিমালয়ের সংযোগস্থল ওখানে নিচে ওই নুড়ি বালি এইগুলো পড়ে যে অঞ্চলটাকে আবৃত করেছে যে অঞ্চলটা গড়ে উঠেছে সেগুলো হচ্ছে তোমার ভাবর ভাঙ্গার খাদার আর ভাবর ঠিক আছে এইগুলো করবে না ভুলিয়ে ফেলবে না আচ্ছা এবার হচ্ছে তারপরে গুরুত্বপূর্ণ লবণাক্ত হ্রদ এটা দেখবে যে সম্বর হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ খুব গুরুত্বপূর্ণ আর এখানে আরো আছে দেগানা দিদানা তারপর খাটু এইসব আছে এবার সম্বর হ্রদ সম্পর্কে দেওয়া আছে ওটা একটু দেখে নেব এবার হচ্ছে পাঞ্জাব হরিয়ানা সমভূমি পাঞ্জাব হরিয়ানা সমভূমির মধ্যে যে বৈশিষ্ট্যগুলো পড়ছে সেটা হচ্ছে দোয়াব দুই নদীর মধ্যবর্তী পরিগঠিত যে সমভূমি তাকে বলা হয় দোয়াব আর পাঁচটি দ্বারা বিভক্ত এই নদী মানে সিন্ধুর উপনদীগুলো দ্বারা তো হ্যাঁ পাঞ্জাব নামটা কি করে এসেছে না সিন্ধুর যে ওই যে পাঁচটা উপনদী শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা তিস্তা এই পাঁচটা উপনদী চন্দ্রভাগা বা চেনাব ওর অনেকগুলো নাম আছে বুঝলে এই চেনাব দেওয়া আছে চন্দ্রভাগা তিস্তা বা ছিলামের আরেক নাম বিতস্তা ঠিক আছে ওই দুটো তিনটে করে সব নাম আছে দুটো করে তিনটে নাম বা নেই দুটো করে যেমন বিতস্তা বা ছিলাম চেনাব বা চন্দ্রভাগা ঠিক আছে তারপর হচ্ছে তোমার রবি বা ইরাবতী জম্মু কাশ্মীর মধ্যে চেনাব দিয়ে হ্যাঁ রবি বা রাবি বা ইরাবতী ঠিক আছে এই যে রবি নদী না আচ্ছা এগুলো লিখে নাও তো শতদ্রু ঠিক আছে বিপাশা তারপর শতদ্রু বিপাশা ইরাবতী এই যে রবি লেখা আছে না রবি বা রাবি বা ইরাবতী লিখে নাও রবি বা রাবি বা ইরাবতী রাবি হ্যাঁ রবি বা রাবি বা ইরাবতী ও তোমাকে ও সব জায়গায় রবি ম্যাক্সিমাম জায়গায় যায় না ম্যাক্সিমাম জায়গায় যায় ইরাবতী ঠিক আছে আর তারপরে হচ্ছে চেনাব বা চন্দ্রভাগা চেনাব বেশিরভাগ জায়গায় যায় চন্দ্রভাগা চেনাব বা চন্দ্রভাগা ঠিক আছে তারপরে ঝিলাম বা বিতস্তা এই পাঁচটা নদীর তাহলে পরিসঞ্চিত হয়ে হচ্ছে পাঞ্জাব গড়ে উঠেছে বা পাঞ্জাবকে এই পাঁচটা নদী ঘিরে রেখেছে ওই জন্য ওকে বলা হয় পঞ্চ নদীর দোয়াব থেকেই পাঞ্জাব কথাটা এসেছে বুঝলে পঞ্চ নদীর দোয়াব মানে পাঁচটা নদীর মধ্যখানে যে অঞ্চলটা সেটাকেই বলা হচ্ছে পাঞ্জাব নামটা এইভাবে এসেছে বোঝা গেছে আচ্ছা এবারে প্রধান দোয়াবগুলি এখানে প্রধান দোয়াবগুলি দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলা হয় এবারে কি হচ্ছে তোমার এটা হচ্ছে বিতস্তা ও জলন্ধর জলন্ধর যেটা হচ্ছে শতদ্রু আর বিপাশা নদীর মধ্যখানে বারি দোয়াব যেটা বিপাশা আর রবি নদীর মধ্যখানে তাহলে রচনা দোয়াব যেটা রবি আর চেনাব আর হচ্ছে সিন্ধু সাগর দোয়াব যেটা সিন্ধু ঝিলাম চেনাব এই দুটো নদীর মধ্যখানে কোন দোয়াব অঞ্চলগুলো কি নামে পরিচিত আচ্ছা এরপর হচ্ছে গাঙ্গেয় সমভূমি মানে ওই যে গঙ্গা নদীর পরিলগ্ন যে অঞ্চলগুলো সেগুলোকে বলা হয় গাঙ্গেয় সমভূমি তাহলে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটা এই রাজ্যসমূহ এই গাঙ্গেয় পরিগঠিত সমভূমি দিয়ে কোন কোন রাজ্যগুলো গঠিত হয়েছে উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ মাথায় রাখবে উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এই গাঙ্গেয় পরিগঠিত সমভূমি দিয়ে গড়ে উঠেছে এবং এর মোট ক্ষেত্রফল 3.75 লক্ষ বর্গ কিমি গাঙ্গেয় সমভূমি পুরোটাই ভালো করে পড়বে আর হচ্ছে এর গঠন কি গঙ্গা ও এর অসংখ্য উপনদী উর্বর পরিভূমি এটা দিয়ে গঠিত হয়েছে
এরপর হচ্ছে এগুলো থেকে আমি আরো প্রশ্ন লেখাবো। আমি লিখিয়েছি তো গাঙ্গেয় সমভূমি তো কতদিন লিখিয়েছি, হ্যাঁ গাঙ্গেয় গাঙ্গেয় সমভূমি অনেকটাই লিখিয়েছি। তারপর যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো লিখিয়েছি। এরপর হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। আচ্ছা ব্রহ্মপুত্র সমভূমি গাঙ্গেয় সমভূমি যেটা লিখিয়েছি। এবার হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। ব্রহ্মপুত্র সমভূমি যেটা সেটা হচ্ছে আসাম সমভূমি, মানে আসাম রাজ্যটা ব্রহ্মপুত্র সমভূমি নামে পরিচিত, মানে ব্রহ্মপুত্র নদীর পরিসংচিত হয়ে আসাম রাজ্যটা গড়ে উঠেছে, বুঝলে? এর নাম আসাম সমভূমি। এর মোট ক্ষেত্রফল পড়বে, এবার হচ্ছে এর গঠন, তাহলে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী ও তার বিভিন্ন উপনদী তাহলে পলি দ্বারা গঠিত এই এটা। এরপরে আসছি উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। আচ্ছা উপদ্বীপীয় মালভূমি অঞ্চল কতদিন তোমাদের লিখেছিলাম? হ্যাঁ আচ্ছা দেখো তো একটুখানি, ভারতের সবচেয়ে বড় যে ভূপ্রাকৃতিক অংশ সেটা হচ্ছে এইটা, এইদিকে দেখো, ভারতের সবচেয়ে বড় ভূপ্রাকৃতিক অংশ যেটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, ঠিক আছে? আচ্ছা এইটার তাহলে প্রধান প্রধান বৈশিষ্ট্য, তার প্রধান প্রধান অংশগুলো গুরুত্ব সহকারে একটু পড়তে হবে। সেটা হচ্ছে ভারতের দক্ষিণ অংশে অবস্থিত একটি উচ্চভূমি অঞ্চল এটা, যা প্রাচীন শিলা দ্বারা গঠিত এবং ভূপ্রাকৃতিক বা ভূতাত্ত্বিকভাবে বিশ্বের হচ্ছে অন্যতম প্রাচীন স্থলভাগ। এর বৈশিষ্ট্য পড়বে, এটা হচ্ছে হিমালয়ের দক্ষিণে থাকছে, আচ্ছা এর হচ্ছে পশ্চিমে থাকছে আরব সাগর, এর পূর্বে থাকছে বঙ্গোপসাগর, তাই না? এর আকার হচ্ছে ত্রিভুজাকৃতি, তোমাদের দেখিয়ে দিলাম ত্রিভুজ আকারের। আচ্ছা এরপর গঠন, এটা কি কি শিলা দিয়ে গঠিত হয়েছে? এটা হচ্ছে আগ্নেয় শিলা, প্রাচীন আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা এবং অবসাদী শিলা দিয়ে গঠিত হয়েছে। এবার এর বয়স কত? এটা প্রায় 200 কোটি বছরের পুরনো। হ্যাঁ এখানে খনিজ সম্পদ, এখানকার ঢালগুলো পড়বে। এর হচ্ছে বিভাজনটা খুব গুরুত্বপূর্ণ, এই যে তোমার ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল। তাহলে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল কোনটা? না ভারতের একদম দক্ষিণ পশ্চিমে অবস্থিত, এটা 3টি সাগর দিয়ে বিস্তৃত। এর হচ্ছে তাহলে পশ্চিমে থাকছে কি, এর এই যে মালভূমি অঞ্চলটা, এর পশ্চিমে এই দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল হচ্ছে এইটা, বুঝলে? আচ্ছা এইটা, এর হচ্ছে পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর, আর ভারতের দক্ষিণে কোন সাগর আছে? ভারতের দক্ষিণে আছে ভারত মহাসাগর, ঠিক আছে? যেটা সাধারণত দেখানো হয় না খুব একটা ম্যাপে, এই ছোট্ট করে এই অংশে দেখিয়ে দেওয়া হয়, কারণ ম্যাপটা আরো অনেক বড় হয়ে যাবে। এই যে দেখো ভারত মহাসাগর একদম ভারতের দক্ষিণে আছে, এই অংশে আছে বঙ্গোপসাগর, এই অংশটা হচ্ছে আরব সাগর, আর একদম এই যে দক্ষিণ অংশটা ভারতের দক্ষিণে যেটা, তাহলে ভারত মহাসাগর, পৃথিবীর মানে একমাত্র মহাসাগর যেটা কোনো দেশের নামে হয়েছে, এটা হচ্ছে ভারত মহাসাগর। প্রাচীনকালে ভারতের গুরুত্ব ছিল, হ্যাঁ মানে পৃথিবীর সমস্ত প্রাচীন দেশের মধ্যে ভারতের গুরুত্ব সবচেয়ে বেশি ছিল। এটা তোমরা আগে থেকে পৌরাণিক কাহিনী পড়লে জানতে পারবে, জানো অনেকে। আর 3টি সাগর দিয়ে বেষ্টিত। নদীগুলির প্রবাহ, এইখানকার যে অধিকাংশ নদীগুলো সেগুলো হচ্ছে পূর্ব বাহিনী নদী, ঠিক আছে? পূর্ব বাহিনী মানে তাহলে পূর্ব দিকে বয়ে গেছে, বুঝতে পেরেছো? তাহলে পূর্ব দিকে বয়ে গেছে মানে সেগুলো তাহলে কোথায় গিয়ে পড়বে? পূর্ব দিকে কোন সাগর আছে? পূর্ব দিকে বঙ্গোপসাগর আছে, তাহলে পূর্ব বাহিনী নদীগুলো ম্যাক্সিমাম গিয়ে বঙ্গোপসাগরে পড়বে, তাই না? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর এর হচ্ছে এই দাক্ষিণাত্য মালভূমিটি লাভা দ্বারা গঠিত, ঠিক আছে? দাক্ষিণাত্য মালভূমিটি লাভা দ্বারা গঠিত, এই জন্য ওখানে আগ্নেয় শিলার প্রাধান্য বেশি। এখানে হচ্ছে মারাঠাওয়াড়া, বিদর্ভ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের অংশ এতে অন্তর্ভুক্ত, মানে কোন কোন রাজ্যগুলো মহারাষ্ট্রের যে মারাঠা বলে যে অংশটা আছে সেই অংশটা, তারপর বিদর্ভ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের অংশ এই দাক্ষিণাত্য মালভূমির অন্তর্ভুক্ত। আর লাভা মালভূমি কি? লাভা মালভূমি হচ্ছে কালো মাটি, যাকে বলা হয় রেগুর মাটি, ঠিক আছে? লাভা মালভূমি হচ্ছে কালো মাটি দিয়ে গঠিত, বিশেষ করে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত অঞ্চলগুলো। তাহলে ওগুলো হচ্ছে কালো মাটি বা ওকে বলা হয় রেগুর মাটি, যে মাটিগুলো হচ্ছে তুলো চাষের জন্য উপযুক্ত, বুঝা গেছে? আচ্ছা এরপরে হচ্ছে ছোটনাগপুর মালভূমি। তাহলে ছোটনাগপুর মালভূমিগুলোর মধ্যে কোন কোন এগুলো রাজ্যগুলো পড়ছে? তাহলে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ওড়িশার কিছু অংশ, পশ্চিমবঙ্গের কিছু অংশ ও ওড়িশার কিছু অংশ। কি হচ্ছে তোমার নামটা কি ভুলে গেছি আমি, হ্যাঁ সানিয়া, সানিয়া, হ্যাঁ সানিয়া। সব সময় মোবাইল নিয়ে খুঁটখুট করছে, রাখো, সময় না কিচ্ছু, পড়াশোনা করতে হবে তো। তুই যে চাকরির জন্য এসছো, চাকরি না পেলে তাহলে কি বেকার কি হলো, বুঝতে হবে তো।
এগুলো দেখো, এগুলো পড়তে বলছি সব সময় শুধু মোবাইল নিয়ে বসে আছে। এই তো কদিন ঘুরে ঘুরে সব এলে তো তোমাদের তো অনুষ্ঠান সব হলো, ঈদ হলো, খাওয়া দাওয়া করলে, ডাকনি তো কাউকে মনে হয় ডাকেনি, ডেকেছিল হ্যাঁ হ্যাঁ আমি তো ছোটবেলা অনেকবার আমাদের জন্য হয়তো এটা হতো, আমাদের জন্য আলাদা করে মাংস করতো, হাঁস মাংস করতো, বুঝলে? জানি না আমরা জানি না, আমাদের কিন্তু খাওয়াতো, আমাদের মানে আমাদের কাঠের ব্যবসা ছিল, এবারে প্রচুর লোক তো কাজ করতো, ওরা আমাদের মানে আলাদা ভাবে ব্যবস্থা করে দিত সব, বুঝলে? ডেকে নিয়ে যেত, মানে যেতেই হতো, মাছ যেতেই হবে। আমার বাবা কাকু জেঠু সবাই বাড়িতে ওরা কাজ করতো, অনেকেই কাঠের কাজ করতো, মানে সবাই যেত, আমি ছোটবেলা অনেকবারই গিয়েছি। আমাদের জন্য এটা করতো, বেশিরভাগ সময় ওই যে আরেকটা তোমাদের ইয়ে থাকে না মনে হয়, বাচ্চা টাচ্চা হয়, ওই সময়টা তাহলে মনে হয়, তাহলে ওই সময়টা তাহলে এইটাতে অন্য কিছু ইয়ে হয়। আচ্ছা যাই হোক, তাহলে ওই সময়টা হবে আমাদের ওই হাঁস মাংস টাংস করে খাওয়া। যাই হোক, আচ্ছা সে খাওয়াটা শুধু বড় ব্যাপার নয়, উৎসবে ডাকলে হয়তো অন্য গিয়ে ঘোরাঘুরি করে আসবে। হ্যাঁ যাই হোক, কি বললাম জানো? অবস্থান, এবার অবস্থান কোথায়? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ছত্তিশগড়ের ম্যাক্সিমাম অংশটা, আর ওড়িশা ও পশ্চিমবঙ্গের কিছু অংশে। এই হচ্ছে তোমার ছোটনাগপুর মালভূমির অংশ। এবার এর উচ্চতম শৃঙ্গ কি? খুব গুরুত্বপূর্ণ, ছোটনাগপুর মালভূমির উচ্চতম শৃঙ্গ হচ্ছে পরেশনাথ পাহাড়। এটা আমি গতদিন লিখিয়েছি, গতদিন ছোটনাগপুর মালভূমি লেখানো হয়নি, ঠিক আছে, এগুলো আমি এখানে পড়ো, ফের আমি আবার লেখাবো। আচ্ছা এখানে তো আছে, অসুবিধা নেই। তাহলে এখানকার নদীগুলো কি কি? এখানকার নদীগুলো হচ্ছে দামোদর, তারপর হচ্ছে তোমার স্বর্ণ, এটা তোমার সুবর্ণরেখা হবে, কোয়েল, শঙ্খ, এগুলো হচ্ছে তোমার উল্লেখযোগ্য নদী, ঠিক আছে? এটা লিখে নাও তো, দামোদরের পর সুবর্ণরেখা, স্বর্ণরেখা যেটা আছে এটা লিখে নাও, সুবর্ণরেখা। হয়েছে? আচ্ছা আচ্ছা, তোমাদের আরেকটা ক্লাস কোটা দিবে, একটা 10। আচ্ছা তারপরে হচ্ছে মালভূমি অঞ্চল আছে, মালভূমি অঞ্চলের মধ্যে মধ্যপ্রদেশ ও উত্তর পশ্চিম ছত্তিশগড়, তারপর বুন্দেলখণ্ড ও বাঘেলখণ্ড মালভূমি আছে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে। আচ্ছা এখানকার গুরুত্বপূর্ণ, এবারে এখানে যে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো আছে, এদিকে দেখো, এদিকে দেখো, এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে। এইটা অনেক জায়গায় আলাদা করে পাঠ করে দেওয়া হয় একটা ভাগের মধ্যে, আর কোনো কোনো জায়গায় ছোট্ট করে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে দেখিয়ে দেওয়া হয়। এখানে ছোট্ট করে দেখিয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ অংশগুলো। এটা হচ্ছে ভারতের এই যে তোমার উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের দুই দিকে, ঠিক আছে, দুই দিকে দুটো পর্বতমালা আছে। একটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা, যেটা হচ্ছে পূর্ব দিকে আছে, আর একটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, যেটা হচ্ছে পশ্চিমে, উপদ্বীপীয় মালভূমির পশ্চিমে তাহলে ঘিরে আছে, বুঝতে পেরেছো? একটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা যেটা পশ্চিমে আছে, আর এটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা যেটা পূর্বে আছে, বুঝা গেছে? আচ্ছা এবার এটা থেকে কি কি বলছে দেখো, তাহলে পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে কোন কোন রাজ্য পড়ছে? মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল। এখানে হচ্ছে সবচেয়ে উঁচু শৃঙ্গ কি? পশ্চিমঘাট পর্বতমালা। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমালাই পর্বতের, আনাইমালাই শৃঙ্গ হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এটা হচ্ছে কেরলে অবস্থিত, যেন মাথায় থাকে। আনাইমালাই শৃঙ্গটা কোন রাজ্যে অবস্থিত? ব্র্যাকেটে দেওয়া আছে, কেরলে অবস্থিত, দেখো দেওয়া আছে, ওখান থেকে প্রশ্ন আছে, এবং ওটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করেছে, ঠিক আছে, এবং ওটাকে বায়োডাইভার্সিটি হটস্পট রূপেও তাহলে অন্তর্ভুক্ত করেছে, বুঝা গেছে? আচ্ছা এবার হচ্ছে পূর্বঘাট পর্বতমালা। পূর্বঘাট পর্বতমালার মধ্যে কোন কোন রাজ্যগুলো পড়েছে? পূর্বঘাট পর্বতমালার মধ্যে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। এখানকার বিশেষত্ব পশ্চিমঘাটের তুলনায় উচ্চতা ও কম, হ্যাঁ, আর হচ্ছে গঠন হচ্ছে খন্ডিত। এখানে হচ্ছে নদী ব্যবস্থা, এখানে কোন কোন নদীগুলো আছে? এখানে হচ্ছে নর্মদা, তাপ্তি, মাহি পশ্চিমমুখী যে নদীগুলো, আর পূর্বমুখী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী আর মহানদী, ঠিক আছে? আচ্ছা এবারে এখানে যে খনিজ ভান্ডারগুলো আছে কোন কোন রাজ্যে আছে এগুলো পড়বে।
আর উপর দিকে মালভূমির গুরুত্বগুলো পড়বে, এগুলো একটু গুরুত্ব সহকারে পড়বে। আচ্ছা, এখান থেকে আমি তোমাদের আলাদা মানে এটা নোটে শেষ করে দিচ্ছি বলে দিয়ে আমি আবার বেশ কিছু কোশ্চেন আলাদা করে লেখাবো, ঠিক আছে? এটা আজকে বলে নি, পুরো অঙ্কটা একটু ভালো করে বলে নি, তোমরা এটা পড়ো। পড়ার পর আমি পরের দিন যাবতীয় এই ভারতের ভূপ্রকৃতি থেকে অনেকটা লিখিয়ে দিয়েছি, আর যাবতীয় যে প্রশ্নগুলো আছে পরের দিন লিখে শেষ করে দেবো। আর এটা তোমাদের ডিপলি একটু পড়ার জন্য দেওয়া হয়েছে, হ্যাঁ। আর এখান থেকে যাবতীয় যাওয়ার প্রশ্ন, এবং আমি পরের দিন এখান থেকে যাবতীয় এগুলো ছাড়া আরো যা প্রশ্ন হয় সেগুলো আমি আজকে বলে দিই পুরো অঙ্কটা, দিয়ে পরের দিন লিখে শেষ করে দেবো। না, আজকে আর কখন লিখবে, আজকে বলে দিই, তোমরা একটু পড়ে নাও এই অঙ্কটা। পড়ে নেওয়ার পর আমি তো অনেকটাই লিখে দিয়েছি, প্রায় অর্ধেক মেন অঙ্কটা শেষ হয়ে গেছে। আর তোমরা লিখে নেবে, যারা আসলে ওই আগের দিনের অঙ্কটা লিখে নেবে, ওগুলো একটু গুরুত্বপূর্ণ জায়গা ছিল। আচ্ছা, এরপর হচ্ছে উচ্চভূমি ও পার্বত্য এলাকা। আচ্ছা, ভারতের ভূপ্রকৃতি তো জানি যে বৈচিত্র্যপূর্ণ, তোমরা জানো এর উচ্চভূমি পার্বত্য অঞ্চল তার গুরুত্বপূর্ণ অংশ। এটা মধ্যে কি কি অংশ পড়ছে? একটা হচ্ছে তাহলে থর মরুভূমি পড়ছে, তারপর হচ্ছে পশ্চিমঘাট পর্বতশ্রেণী পড়ছে, তারপর হচ্ছে তোমার পূর্বঘাট পর্বতশ্রেণী পড়ছে, আর অন্যান্য যে সমস্ত মালভূমি অঞ্চলগুলো আছে। এবার এখানে থর মরুভূমি কে আলাদা করে দেখানো হয়েছে। দেখো, অন্যান্য গুরুত্বপূর্ণ যে পার্বত্য এলাকাগুলোর মধ্যে থর মরুভূমিকে দেখানো হয়েছে। তাহলে থর মরুভূমি হচ্ছে কোন পর্বতমালা একে ঘিরে আছে? সেটা হচ্ছে আরাবল্লী পর্বতমালা। জানো তোমরা, আমি আগেও বলেছি যে একে বলা হয় গ্র্যান্ড ওল্ড ল্যান্ড, আরাবল্লী পর্বতমালাকে বা আরাবল্লী পর্বতকে, ঠিক আছে? এটা হচ্ছে রাজস্থানের পশ্চিম অংশে বিস্তৃত, এবং পূর্বে আরাবল্লী পর্বতমালা আর পশ্চিমে আছে পাকিস্তান সীমান্ত। এর বৈশিষ্ট্যগুলো পড়বে, এর জনপদগুলো পড়বে। এখানে জয়সলমীর আছে, বিকানির আছে, বাড়মের আছে, এবং হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখো। এটা হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহৎ গরম মরুভূমি, এটা হচ্ছে খরাপ্রবণ অঞ্চল। এখানে হচ্ছে কি আছে না সম্বর হ্রদ, এখানে দেওয়া আছে সাম্বর, সাম্বর কিছু বানান মিস্টেক হয়েছে, আমি বলার সময় বলে দেবো। এটা হচ্ছে সম্বর হ্রদ বা দন্তসময় হ্রদ, দন্তস্বর আকার হবে না। এটা ভারতের বৃহত্তম তাহলে লবণ মানে লবণ হ্রদ, ঠিক আছে, বা খরা পানি হ্রদ। এটা লবণ উৎপাদনের জন্য বিখ্যাত। এরপর হচ্ছে সিজরি মানে সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট। এটা হচ্ছে মানে মরুভূমি গবেষণা যে কেন্দ্রটা, সেটা হচ্ছে তোমার জয়সলমীরে অবস্থিত। এটা যোধপুর, অ্যাকচুয়ালি লিখে নেবে যোধপুর, ঠিক আছে, জয়সলমীরে যোধপুর। এটা আগে ছিল, নোটের আগে আমি বলে দিয়েছি। সিজিটা হচ্ছে যোধপুরে অবস্থিত মরুভূমি গবেষণার জন্য। এরপর হচ্ছে পশ্চিমঘাট। পশ্চিমঘাটের মধ্যে যেগুলো পড়ছে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ুর পশ্চিম প্রান্ত বরাবর যে অংশগুলো সেগুলো হচ্ছে পশ্চিমঘাট। এখানে হচ্ছে এর দৈর্ঘ্য পড়বে, এর সর্বোচ্চ শৃঙ্গ পড়বে, এর নদী উৎসগুলো পড়বে। তারপর আসছে হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ গিরিখাত। এই যে গুরুত্বপূর্ণ গিরিখাত গুলো দেখো, খুব গুরুত্বপূর্ণ এই অংশগুলো। এই যে গিরিখাত গুলো আছে, গিরিখাত গুলো একটা হচ্ছে ভোরঘাট, একটা হচ্ছে থলঘাট, আর একটা হচ্ছে পালঘাট। এই তিনটে গিরিখাত থেকে প্রশ্ন আসে। ভোরঘাট যদি উচ্চারণ অসুবিধা হয় বাংলায় লিখে নিতে পারো। প্রথমে আছে ভোরঘাট, তারপরে আছে থলঘাট, তারপরে আছে পালঘাট, ঠিক আছে। ভোরঘাট কোথায় অবস্থিত? ভোরঘাট হচ্ছে মুম্বাই ও পুনের মধ্যে সংযোগ স্থাপন করে যে অংশটা, সেটা হচ্ছে ভোরঘাট। তারপরে যেটা আছে থলঘাট, থলঘাট হচ্ছে মুম্বাই আর নাসিক, বুঝলে? মুম্বাই আর পুনের মধ্যে হচ্ছে ভোরঘাট, মুম্বাই আর নাসিকের মধ্যে হচ্ছে থলঘাট। আর পালঘাট হচ্ছে একদম দক্ষিণে কেরালা আর তামিলনাড়ুর মধ্যে। দক্ষিণে যেটা আছে পালঘাট, সেটা হচ্ছে কেরালা ও তামিলনাড়ুর মধ্যে, বোঝা গেছে? এবার হচ্ছে এটাও এর পরিবেশগত গুরুত্ব কি, এটাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, এটাও বায়োডাইভার্সিটি হটস্পট বা জীববৈচিত্র্য হটস্পটের তকমা পেয়েছে। এবং মৌসুমী বায়ুর জন্য প্রভাবশালী বাধা, মানে এই পশ্চিমঘাট পর্বতে এই যে শেষে বলেছে দেখো মৌসুমী বায়ুর জন্য প্রভাবশালী বাধা। এই পশ্চিমঘাট পর্বতের এখানে তো আছে পশ্চিমঘাট পর্বত, এটা আগেও পড়িয়েছি বলেছি অনেকবার যে পশ্চিমঘাট পর্বত, এই পশ্চিমঘাট পর্বতে আর মৌসুমী বায়ু ঢোকে তো ভারতে, ঢোকার সময় ভারত মহাসাগর থেকে এসে দুভাগে ভাগ হয়ে যায়। এইখানে ভারত মহাসাগর দেখো, এইখান থেকে মৌসুমী বায়ু আসছে, এসে ভারতে ঢোকার আগে ভারত মহাসাগর এখানে শেষ। এবারে এইখানে কি হচ্ছে, আরব সাগর শুরু, এইদিকে বঙ্গোপসাগর শুরু। আর এই মৌসুমী বায়ু দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা আরব সাগরীয় শাখা, একটা বঙ্গোপসাগরীয় শাখা। আর আরব সাগরীয় শাখাটা গিয়ে এই পশ্চিমঘাট পর্বতে বাধা পাচ্ছে। পশ্চিমঘাট পর্বত এইখানে দাঁড়িয়ে আছে এইভাবে,
এই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ধাক্কা মারছে, মেরে পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে, দিয়ে যখন পূর্ব ঢালে যাচ্ছে এটাকে অতিক্রম করে তখন জলীয় বাষ্প থাকছে না, কমে যাচ্ছে। এগুলো এতে আমি পড়িয়েছি, আবার এতে তোমাদের জলবায়ুতে তো পড়িয়েছি এটা ভালো করে। কি বলে জলবায়ুতে মনে নেই? অনন্যা জলবায়ুতে ভারতের পশ্চিমঘাট এটা পড়িয়েছিলাম না, বৃষ্টির ছায়া অঞ্চল ওইখানে। আর এখানে পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয় আর পূর্ব ঢালে বৃষ্টিপাত হয় না। আচ্ছা, তাহলে হচ্ছে পশ্চিমঘাট বনাম পূর্বঘাটের তুলনামূলক এগুলো দেওয়া আছে, এগুলো পড়বে, গঠন, তাদের শীর্ষ, এগুলো পড়বে। এরপর হচ্ছে সোনারপুর মালভূমির সঙ্গে দেওয়া আছে সম্পর্কে। তারপর তোমার যে ছোট ছোট অংশগুলো দেওয়া আছে এই অংশগুলো পড়বে প্রশ্ন করে, যে থর ডিজার্ট মানে থর মরুভূমি বিশ্বের অন্যতম গরম মরুভূমি। তারপর দেওয়া আছে ওয়েস্টার্ন ঘাট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে। ইস্টার্ন ঘাট ওটাও খণ্ডিত, ঠিক আছে। ওর সর্বপূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আরমাকোন্ডা, এখানে ছোট্ট করে লেখা আছে দেখো, খুব গুরুত্বপূর্ণ। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আরমাকোন্ডা, আমি এগুলো ধরবো। হ্যাঁ, তারপর হচ্ছে লুনি রিভার। লুনি রিভার ভারতের হচ্ছে একমাত্র থর মরুভূমির একমাত্র স্থায়ী নদী, যেটা হচ্ছে লুনি নদী, ঠিক আছে। পালঘাট পাস কেরল ও তামিলনাড়ু সংযোগকারী, আর সিজিপি হচ্ছে মরুভূমি গবেষণা কেন্দ্র। এরপরে আসবো হচ্ছে দ্বীপপুঞ্জ। তাহলে দ্বীপপুঞ্জ মানে ওই যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আর হচ্ছে লাক্ষা দ্বীপপুঞ্জ, ভারতের এই দুটো হচ্ছে প্রধান দ্বীপপুঞ্জ। তাহলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে এইটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এটা হচ্ছে আন্দামান, এই অংশটা হচ্ছে আন্দামান। এইদিকে দেখো, এই উত্তরের এই অংশটা পর্যন্ত এটা হচ্ছে আন্দামান আর এটা হচ্ছে নিকোবর। এই আন্দামান আর নিকোবরকে ভাগ করেছে 10 ডিগ্রি চ্যানেল, বুঝলে। আমি তোমাদের চ্যানেলগুলো পড়াবো, চ্যানেলগুলো কি করিয়েছিলাম? চ্যানেলগুলো মনে হয় হয়ে গেছিল না, সে হলেও আবার পড়াবো। এই আন্দামান ও নিকোবরের মাঝে আছে 10 ডিগ্রি চ্যানেল, বুঝলে। মানে আন্দামানকে, এটা হচ্ছে আন্দামান, এটা নিকোবর। এই নিকোবরের হচ্ছে দক্ষিণে যেটা ইন্দিরা পয়েন্ট, ভারতের দক্ষিণতম প্রান্ত, ভারতের দক্ষিণতম প্রান্ত হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা হচ্ছে নিকোবরের একদম দক্ষিণে অবস্থিত। আন্দামানকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, নিকোবরকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, সেগুলো সব আমি ওই চ্যানেলগুলো করানোর সময় আরো ডিটেইলস করাবো। হ্যাঁ, তাহলে এই অংশগুলো, এটা হচ্ছে উত্তর আন্দামান, এটা হচ্ছে মধ্য আন্দামান, এটা হচ্ছে দক্ষিণ আন্দামান, আর এটা হচ্ছে লিটল আন্দামান, বুঝলে। এইভাবে আন্দামানকে 4টে অঞ্চলে ভাগ করা হয়েছে। তাহলে নৌকো বেরিয়ে যেত, একদম প্লেনেও যাবে, তুমি কে না বলেছো? প্লেনে যাব না। তাহলে নদী পেরিয়ে আন্দামানে প্রায় সময় জাহাজ ছাড়ছে, ঠিক আছে। কলকাতা বন্দর থেকে প্রায় সময় জাহাজ ছাড়ে, আন্দামানে যাওয়ার জন্য তুমি যেতে পারো। হ্যাঁ, বাস 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 কোথায় হবে? জাহাজ, বাসও যায়, বলে বাস গেলে তাহলে অনেক দূর। দিল্লি অব্দি বাস যায় না এখান থেকে। আন্দামানে কি তুমি জলের নিচ থেকে বাস যাবে? উপর থেকে বাস যায়। বলে বাস যায়, যেটা একদম পাগল হয়ে গেছে। আমি তো আন্দামানের কথা বলছি, কত দূরে ভেবে দেখেছো? কোথায়? ঠিক আছে। আন্দামান খুব সুন্দর জায়গা স্যার। হ্যাঁ, সে তো হবে। সমুদ্রটা ব্লু কালার, খুব সুন্দর, মাটিটা আমি কালো হয়। গিয়েছিলে তাই তো? ফটো থেকে ও, ওটা সবাই দেখেছে। আমার বাবা বলছেন ওইখানে গিয়ে তুমি সুন্দর করে আমেরিকাটা কিন্তু খুব সুন্দর জায়গা আছে। জিমটাও খুব সুন্দর জায়গা। আমেরিকা খুব সুন্দর জায়গা আছে। ঠিক আছে, এরা তাকে ধরেছে। আচ্ছা, না না ঠিকই বলেছো। এটা আমার একটা ওই কাকু থেকে আন্দামানে থাকতো, জলটা একদম ব্লু কালার। আর জলটা স্বচ্ছ, জলে তো মাছগুলো ওটা কিছু কিছু জায়গায় একদম স্বচ্ছ। আচ্ছা, যাই হোক, তাহলে এটা মনে রাখবে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে আর লাক্ষা দ্বীপপুঞ্জ হচ্ছে আরব সাগরে, ঠিক আছে। যেন মাথায় রাখি। এবার আন্দামান দ্বীপপুঞ্জের মধ্যে যেটা হচ্ছে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলের দিকে আছে, এর হচ্ছে কার নিকোবর দ্বীপপুঞ্জ অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে এতকিনি দূরে, এগুলো দেওয়া আছে, একটু দেখে রাখবে। তার হচ্ছে ভূপ্রকৃতি, এর ভূপ্রকৃতিটা আমি প্রথমে বলেছিলাম, ওই যে শিলা, তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আগ্নেয় শিলা দিয়ে গঠিত, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন শিলা দিয়ে গঠিত? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
আগ্নেয় শিলা দিয়ে গঠিত। এখানে হ্যাঁ এবার হচ্ছে ওখানকার রাজধানী কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। এর বৃহত্তম দ্বীপ কি? মধ্য আন্দামান। এখানে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এই যে অংশটা, এই যে মধ্য আন্দামান যেটা, এইটা হচ্ছে সবচেয়ে বড় অংশ। কি হাসছিলে কেন তোমরা? হ্যাঁ কি বলছে? ওইটা নিয়ে হাসছো তখন থেকে? কি আর কি? আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যেই থাক। তারপরে হচ্ছে বৃহত্তম দ্বীপ হচ্ছে মধ্য আন্দামান, আর দক্ষিণতম স্থলবিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা বললাম আমি। এবারে নিকোবরের গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত, বুঝলে? এই যে ইন্দিরা পয়েন্টটা, হ্যাঁ এই যে ইন্দিরা পয়েন্ট মানে ভারতের দক্ষিণতম বিন্দু, এই নিকোবরটাকে বলা হয় গ্রেট নিকোবর, বুঝলে? এটা হচ্ছে কাল নিকোবর, এটা হচ্ছে তোমার হচ্ছে নিকোবরের মধ্য অংশ, আর এটাকে বলা হয় তোমার গ্রেট নিকোবর, একদম দক্ষিণে যেটা। এই গ্রেট নিকোবর হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট অবস্থিত, বোঝা গেছে? এই গ্রেট নিকোবরে, এটা যেন মাথায় থাকে। আচ্ছা এখানে লিখে দেওয়া আছে এটা। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ উপজাতি। এখানে যে উপজাতিগুলো আছে সেগুলো হচ্ছে জারোয়া, তারপর হচ্ছে তোমার সম্পেন, সেন্টিনেলি, এগুলো হচ্ছে সংরক্ষিত। এদের কিন্তু এখন সংরক্ষণ করে রাখা হয়েছে, ওখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। আর ওখানে ঢুকতে গেলে মোটামুটি আর ফিরে আসা হবে না, বুঝতে পেরেছো? যেখানে ওরা একদম ওই জঙ্গলে বাস করে, ওখানে প্রবেশ নিষিদ্ধ, ওদের সংরক্ষণ করে রাখা আছে। হ্যাঁ যারা ওই জারোয়া বিশেষ করে বেশি আছে, ওখানে ঢুকলে ওরা এখনো পর্যন্ত প্রচুর তীর ছোড়ে, ঠিক আছে? প্রচুর তীর ছোড়ে। হ্যাঁ ওখানে একদম ওদের সংরক্ষণ করে দেওয়া আছে, ওই এলাকাগুলো পুরো ঘিরে দেওয়া আছে। আচ্ছা এরপর হচ্ছে এখানে যে সমস্ত দ্বীপগুলো আছে পর্যটন কেন্দ্র হিসেবে, হ্যাভলক দ্বীপ, সেলুলার জেল, ঠিক আছে? এই সেলুলার জেল জেনে রাখবে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে, ঠিক আছে? আচ্ছা এরপর হচ্ছে সামরিক গুরুত্ব, এগুলো তো দেখবে। এরপর হচ্ছে লাক্ষা দ্বীপপুঞ্জ। লাক্ষা দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? আরব সাগরে অবস্থিত, কেরল উপকূল থেকে প্রায় 200 থেকে 400 কিমি দূরে, ভারতের সর্বাপেক্ষা ক্ষুদ্র কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে? লাক্ষাদ্বীপ তোমাদের লিখেছিলাম এগুলো যখন হচ্ছে ভারতের এক নজরে ভারত করেছিলাম, যে ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। তাহলে লাক্ষাদ্বীপ হচ্ছে 36টি দ্বীপ নিয়ে গঠিত, 10টি বসবাসযোগ্য, এবং তোমার হচ্ছে এটা হচ্ছে প্রবাল দ্বীপ। কিছু দ্বীপ এটা ধরা হয় যে প্রবাল দ্বীপ হিসেবে, ঠিক আছে? লাক্ষাদ্বীপপুঞ্জ প্রবাল দ্বারা গঠিত। এবার এর ভূপ্রকৃতি, এটা প্রবাল দ্বীপ। এর প্রশাসনিক সদর হচ্ছে মানে রাজধানী হচ্ছে কাওয়ারাত্তি। রাজধানীগুলো অবশ্যই মনে রাখবে, মুখস্থ করবে। প্রধান দ্বীপ কি কি আছে? এখানে মিনিকয় আছে, আমিনদ্বীপ আছে, কাওয়ারাত্তি আছে, কালপেনি আছে। এবং এখানকার তোমার গুরুত্বপূর্ণ সবচেয়ে দক্ষিণে আছে লাক্ষাদ্বীপের একদম দক্ষিণে আছে যে দ্বীপটা, সেটা হচ্ছে মিনিকয় দ্বীপ। এগুলো আমি লেখাবো। একদম লাক্ষাদ্বীপের দক্ষিণে যে দ্বীপটা আছে সেটা হচ্ছে মিনিকয় দ্বীপ, বুঝলে? অনেকগুলো দ্বীপ নিয়ে তো এই দ্বীপগুলো গড়ে উঠেছে। সবচেয়ে দক্ষিণে আছে মিনিকয় দ্বীপ, আর আন্দামান নিকোবর দ্বীপগুলো সবচেয়ে দক্ষিণে আছে গ্রেট নিকোবর, বোঝা গেছে? এগুলো আমি পরের দিন এগুলো তোমাদের সবকিছু বলে দিলাম ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চল থেকে। এটা তোমরা ভালো করে পড়ে আসবে। পড়ে আসার পর আমি পরের দিন কিছুটা লিখিয়েছি, আমি নোটে যা আছে আছে, আর আমি বাকিগুলো আরো কিছু লেখাবো। পরের দিন লিখে ভারতের ভূপ্রকৃতিটা শেষ করব, পড়ার পর আমি নদ নদীতে ঢুকবো, বোঝা গেছে? এখানে যা আছে এগুলো বলে দিলাম। এরপর যেগুলো নেই বা আরো একটু গুরুত্বপূর্ণ সেগুলো আমি পরের দিন, যেগুলো তোমাদের উপদ্বীপের মানভূমি পর্যন্ত লেখানো হয়েছিল, বাকিগুলো আমি আরো কিছুটা লেখাবো। দেখি কতদিন লেখানো হয়েছিল। উপদ্বীপের মানভূমিটা সবে শুরু করা হয়েছে, ওই অংশ থেকে পরের দিন যাবতীয় প্রশ্ন লিখতে দেবো। আজকে শুধু এই বিষয়টা বুঝিয়ে দিলাম। হ্যাঁ এবার তোমরা ওগুলো ভালো করে নোটটা পড়ে এসো। আমি কিন্তু নোট থেকে পড়া ধরবো, আর আমি যেগুলো লিখিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ ভালো কথা, এটা আমার মনে ছিল না। আরেকটা জিনিস বলে দিই, তোমাদের এখানে 50খানা প্রশ্ন তৈরি করে দেওয়া আছে, ঠিক আছে? এগুলোই তো চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ 50খানা প্রশ্ন তৈরি করে দেওয়া আছে। এগুলো ম্যাক্সিমাম পরীক্ষায় সব পড়েছিল। এদিকে সবই স্যার এগুলো ম্যাক্সিমাম এই একদম পেছনের প্রশ্ন তৈরি করে দেওয়া আছে 50খানা, ঠিক আছে? তাহলে এখান থেকে ভারতের ভূপ্রকৃতি থেকে এবারে এইটা তোমরা এটা পড়বে, ভারতের ভূপ্রকৃতিটা পড়বে, যতটা পড়িয়েছি। পড়ানোর নদ নদীটা বাকি আছে। ভূপ্রকৃতিটা পড়ার পর এখান থেকে যে যে প্রশ্নগুলো আছে সেগুলো ফলো করবে। আমি পরের দিন ধরবো এগুলো, বোঝা গেছে?
এগুলো ধরবো এবং পরীক্ষা নেব। দেখো এই যে দিয়েছে যে ভারতের ভূপ্রকৃতি কত প্রকারের, WBCS প্রিলিমিনারি 2018 তে পড়েছিল, বুঝা গেছে? তাহলে 5 প্রকারের বলছে। হিমালয় পর্বতমালার 3টি প্রধান বিভাগ কি কি? তাহলে ইউপিএসসি প্রিলিমিনারি 2015 সেই অনুযায়ী এটা তৈরি করা হয়েছে এই নোটটা, মানে পরীক্ষার প্রশ্ন অনুযায়ী। কারণ কি বলছি, আমাদের ধরো মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন বই আছে, ওখানে ভারতের এই যে হিমালয় পর্বতমালার 4টে প্রধান অংশ দিয়েছে। ওই আমি যে তোমাদের যেটা বললাম যে বই হিমালয়, শিবালিক বই বা শিবালিক হিমালয়, হিমাচল হিমালয়, হিমাদ্রি হিমালয় আর টেথিস বা ট্রান্স হিমালয়। এবারে এই 4টের মধ্যে ট্রান্স বা টেথিস হিমালয়কে মানে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয় না, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদে যখন এর বইগুলো দেখবে তোমার হচ্ছে দিল্লি বোর্ডের বইগুলোতে প্রধান অংশ হিসেবে ধরে না। এই জন্য সেই অনুযায়ী এই প্রশ্নগুলো করে দেওয়া আছে যে এটা 3টে প্রধান ভাগে ভাগ করা হয়, বুঝা গেছে? সেটা হচ্ছে 3টে প্রধান ভাগ, শিবালিক, হিমাচল আর হিমাদ্রি। ট্রান্স বা টেথিস হিমালয়টাকে প্রধান হিসেবে ধরা হয় না, ঠিক আছে? ওই জন্য প্রশ্নগুলো তুলে দেওয়া আছে। ভারতের বৃহত্তম মালভূমির নাম কি এটা পড়বে। তারপরে হচ্ছে তোমার হিমালয়ের গঠন তত্ত্ব বৈশিষ্ট্য কি ধরনের, তারপর হচ্ছে ভারতের সমভূমি কিভাবে গঠিত, তারপর ভারতের পুরনো ভূখণ্ড কোনটি, এগুলো সমস্ত প্রশ্ন করেছে প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায়, সেগুলো ভালো করে পড়বে। তারপর আমি আরো 50টা প্রশ্ন লেখাবো, বুঝা গেছে? 50টা প্রশ্ন করলে হবে না, শুধু এই 50টা প্রশ্ন করলে একটাও পাবে না।